দেখো প্রথম প্রশ্ন, তো এই যে কোশ্চেন গুলো আমরা আজকে নিয়েছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময় এবং দূরত্ব। সময় এবং দূরত্ব থেকে প্রত্যেকটা পরীক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার কারণ হচ্ছে প্রচুর টাইপের কোশ্চেন এখানে দেখতে পাই। ট্রেনের অঙ্ক আছে, বোট অ্যান্ড স্ট্রিম আছে, সেগুলো আমি করব। আজকে আমি ওভারঅল টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের আমরা পুরো সেগমেন্টটা করতে চলেছি, বা একটা রিভিশন করতে চলেছি প্র্যাকটিস ওরিয়েন্টেড, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এই দুটোকেই সম্পূর্ণভাবে কভার করবে। এবং এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো প্রত্যেকটাই বিভিন্ন টাইপের কোশ্চেন, ঠিক আছে? তো এটা করলে একটা সুন্দর একটা সাম আপ হয়ে যাবে তোমাদের, সেই জন্যই এই ক্লাসটা করানো, বা আগে পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া। চলো প্রথম কোশ্চেন আমি কোশ্চেনটা বলবো এবং সেই সাথে কিছুক্ষণ ওয়েটও করব। যারা করনি তো একবার করে নেবে। তো আমি এই জন্যই বলছি যাতে করে আমি খুব তাড়াতাড়ি এগুলো ডিসকাস করতে পারি। বাড়িতে যদি এই পিডিএফটা পাওয়ার পর একবার তোমরা করে নাও, তাহলে অনেক অঙ্ক, এখন 30টা, তাহলে 40টা অঙ্ক অব্দি আলোচনা করা যেতে পারে। তো প্রথম প্রশ্ন কি দেয়া আছে দেখো। প্রথম প্রশ্ন দেয়া আছে, দ্য স্পিড অফ এ বাস 54 কিলোমিটার পার আওয়ার এক্সক্লুডিং স্টপেজ and 45 কিলোমিটার per hour including stoppage. Find the total time in minutes for which the bus stops per hour. মানে বলতে চেয়েছে যে একটা বাস স্টপেজ দিয়ে, যখন স্টপেজ ছাড়া সে বাসটা জার্নিতে যায়, গন্তব্যে যায়, তখন তার গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে, এবং যদি স্টপেজ দিয়ে যায়, অর্থাৎ স্টপেজ দিতে দিতে যায়, তাহলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বিরতি ছাড়া এবং বিরতি সহ। ফাইন্ড দ্য টোটাল টাইম ইন মিনিটস ফর হুইচ দ্য বাস স্টপস পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কতক্ষণ সময়ের জন্য বাসটি দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা খুব কমন একটা প্রবলেম। তো এটা কি করব, সবসময় মনে রাখবে যে আমাদের ট্রিক তো আছেই। মানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এক্সট্রা, যদি ও স্টপেজটা না দিত, তাহলে ও এক্সট্রা এই যে 9 কিলোমিটার পার আওয়ার, মানে 9 কিলোমিটার যেতে পারতো, মানে 1 ঘন্টায় একবার যাচ্ছে কত, 54, আর একবার যাচ্ছে 45। মানে যদিও বিরতিটা না দিত, তাহলে 9 কিলোমিটার এক্সট্রা যেতে পারতো। এই 9 কিলোমিটার যেতে পারতো এই আগের গতিবেগে। সবসময় এরকম স্টপেজের অঙ্ক দিয়ে দিলে, আমি এখানে ইনসাইটে দিয়ে দিয়েছি মেমোরিতে একটু করার জন্য, ডিফারেন্স ইন স্পিড, স্পিডের ডিফারেন্স করব কত, 9, আর ফাস্টার স্পিড মানে যেটা বেশি গতিবেগ, মানে অরিজিনাল গতিবেগ যেটা ছিল স্টপেজ ছাড়া আর কি, ঠিক আছে? ফাস্টার স্পিড কত, 54, দি ইন্টু 60। কেন? কারণ এইটা যেটা বেরোচ্ছে সেটা ঘন্টায় বেরোচ্ছে 1 বাই এত ঘন্টা, তাহলে এটাকে মিনিটে বলেছে, তার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিনিটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? সবসময় ডিফারেন্স ইন স্পিড, স্টপেজের অঙ্ক থাকলে স্পিডের ডিফারেন্স বাই ফাস্টার স্পিড ইন্টু 100, তাহলে হয়ে যাবে কত, 10 মিনিট। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলা আছে, এ মোটর বোট কাভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন এ রিভার ইন 5 আওয়ার্স। মানে ডাউনস্ট্রিম মানে হচ্ছে অনুকূলে, আর আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে। একটা মোটর বোট কাভার্ড এ সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন এ রিভার ইন 5 আওয়ার্স, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে কোনো একটা দূরত্ব সে যাচ্ছে। কাভার্স দ্য সেম ডিস্টেন্স, একই সময় আপস্ট্রিমে, অর্থাৎ অনুকূলে 6 ঘন্টায় যাচ্ছে। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার, মানে বোটের স্পিড কত, ওয়াটারের স্পিড যদি 2 হয় কত হবে? কত হবে অ্যান্সার? চেষ্টা করো। অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে, আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের উল্টো দিকে। ঠিক আছে, কিভাবে করব? স্রোতের দিকে একটা, স্রোতের উল্টো দিকে একটা, স্রোতের দিকে একটা, আর স্রোতের উল্টো দিকে একটা। সবসময় মনে রাখবে এই দিকে যদি স্রোত যায়, তাহলে নৌকার গতিবেগ যদি বি হয় এবং জলের গতিবেগ যদি ডাব্লিউ হয়, স্রোত এদিকে যাচ্ছে, তাহলে এদিকে দুটোই গতি থাকবে। অর্থাৎ ডাউন স্ট্রিমে হচ্ছে দুটো গতি থাকবে। মনে করো স্রোতটা এদিক বরাবর যাচ্ছে, ডাউন স্ট্রিম হচ্ছে বি প্লাস ডাব্লিউ, ডাব্লিউ বলতে ওয়াটার, আর আপ স্ট্রিমে হচ্ছে বি মাইনাস ডাব্লিউ। ব্যাস। তাহলে আমাদের এখানে কি দেয়া রয়েছে, আমাদের এখানে কি দেয়া রয়েছে, ডিস্টেন্স তো একই। তার মানে এই সময়ে যে ডিস্টেন্স সেটাতে যাবে, আমি খুব সহজভাবে যদি বলি,
যে আমি দেখব অনুকূল এবং প্রতিকূলে সময়ের অনুপাতটা দেয়া আছে, একই ডিস্টেন্স যেতে টাইমের যদি রেশিও দেখতে পাই, ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের সময়ের অনুপাত কত দেয়া আছে, একটা দেয়া আছে ডাউনস্ট্রিমে 5, এটা হচ্ছে 6, তাহলে গতিবেগের অনুপাত কত হয়ে যাবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলার দরকার নেই, চ্যাটে লিখবে, ঠিক আছে। স্পিড কত হবে? স্পিড হবে 6:5, যদি খুব বুঝতে অসুবিধা হয় তখন বলবে। স্পিডের অনুপাত হবে এটা। এবার একটা জিনিস মনে রাখবে, বোটের গতিবেগ, বোট ইকুয়াল টু, মনে রাখবে যে বোট ইকুয়াল টু, সবসময় মনে রাখবে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, আর স্ট্রিম ইকুয়াল টু, এখানে ইউ করেছি, এখানে স্ট্রিম ইকুয়াল টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। এবারে বোট আর স্ট্রিমের যখন গতিবেগ করব আমরা, তখন কি হবে? ডি প্লাস ইউ আর ডি মাইনাস ইউ। তাহলে আমরা কিচ্ছু না, আমরা বোটের সাথে ওয়াটারের গতিবেগ বার করব, রেশিও, স্পিড। তাহলে বোটের করতে গেলে যোগ করে দেবো অনুপাতে, ঠিক আছে। বোটের যদি গতিবেগ বার করতে হয় যোগ করে দেবো, অনুকূল আর প্রতিকূলটা যোগ করলেই, অনুপাতের কথা বলছি, যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 11, আর এটা হচ্ছে 1, অনুপাত পেয়ে গেলাম। তাহলে এইটার ভ্যালু অলরেডি দেয়া আছে, ওয়াটারের গতিবেগ দেয়া আছে 2, তাহলে 1-এর জায়গায় যদি 2 থাকে, তাহলে 11-র জায়গায় কত হবে? 22। ক্লিয়ার? আশা করি বুঝতে পারা গেছে, ইজি অঙ্ক ছিল। কারোর যদি সমস্যা থাকে বলবে। শুধু একটা জিনিস মনে রাখবে, এই দুটো সূত্র, এই 3-4টে সূত্র হলেই আমাদের পুরো বোট অ্যান্ড স্ট্রিম, স্রোতের অনুকূল প্রতিকূলের পুরো চ্যাপ্টারটা খতম হয়ে যায়। পরেরটা, এ বাস maintains average speed of 60 km per hour while going from a point P to Q, and maintains an average speed of 90 km per hour while coming back from Q to P. Find the average speed of the bus for the entire journey. অর্থাৎ এখানে অ্যাভারেজ স্পিডের অঙ্ক দেয়া আছে, এখানে অঙ্কটা দেয়া আছে অ্যাভারেজ স্পিডের। তাহলে অ্যাভারেজ স্পিডের অঙ্ক করতে গেলে আমাদেরকে অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা সর্বপ্রথম আগে জানতে হবে। যে কোনো প্রশ্নে যদি অ্যাভারেজ স্পিড থাকে, মনে রাখতে হবে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু যদি আমাদের ইকুয়াল ডিস্টেন্স থেকে থাকে, অর্থাৎ যদি আমাদের একটা ডিস্টেন্স যাওয়ার সময় এবং ফেরার সময় যদি এরকম দেয়া থাকে, রিটার্ন এবং গোয়িং, মানে যাচ্ছে এবং রিটার্ন করছে, জার্নি এবং রিটার্নের যদি থাকে, যাচ্ছে x কিলোমিটারে, y কিলোমিটারে, ফিরে আসছে একই ডিস্টেন্সের জন্য, তখন অ্যাভারেজ স্পিডের সূত্র হয়ে যাচ্ছে এটা। এবং একই সূত্র ফলো করবে যদি আমাদের একটা গোটা দূরত্বের অর্ধেক x এ যাচ্ছে এবং অর্ধেক y এ যাচ্ছে, তখনও অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 2xy বাই x প্লাস y। তাহলে এখানে তো জার্নি দেয়া ছিল, তাহলে 2 গুণিত 60 গুণিত 90 বাই হয়ে যাচ্ছে 150। ক্লিয়ার? ব্যাস হয়ে যাচ্ছে এখানে 4-15 60, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 72। ক্লিয়ার? অ্যান্সার হয়ে যাচ্ছে 72। পরেরটা, two cyclists start from same place from same time and travel opposite direction. One cyclist travels towards the north at 18 km per hour, other travels towards the south 20 km per hour. Find the time required for them এত কিলোমিটার দূরে যেতে। মানে কি, ওই আর কি, মানে শেষবার দেখা হয়ে দুজন দুজনের বিপরীতে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে, তো বলছে কত সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্ব এটা হবে। ধীরে ধীরে ভাবো, একবার করো। তুমি যদি দেখো ভালো করে খেয়াল করে, ও 1 ঘন্টায় কিছুটা যায়, এই 1 ঘন্টায় কিছুটা যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় দুজন মিলে তাদের কত দূরত্ব বাড়াচ্ছে, সেটা তাদের রিলেটিভ স্পিড, একে অপরের বিপরীত দিকে বাড়ছে 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 বাড়ছে, তাই না? এও চলে যাচ্ছে, এও চলে যাচ্ছে, উত্তরে যাচ্ছে এ 18 কিলোমিটার গতিবেগে, এ যাচ্ছে দক্ষিণে 20 কিলোমিটার গতিবেগে। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যখন বিপরীত দিকে যায় রিলেটিভ স্পিড সবসময় যোগ হয়ে যায়, ব্যাস। তাহলে 1 ঘন্টায় তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত, কত গো? 38 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দূরত্বটা তৈরি হতে কত সময় লাগবে ভাগ করে দাও, কারণ টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। যাদের উত্তর হবে অবশ্যই করবে, 0 করে দাও, ক্যালকুলেট করতে হবে। আমি দেখছি 1 পয়েন্ট সামথিং হবে, 2 তো হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমি বসে বসে অঙ্ক করব না, এটা হয়ে যাবে উত্তর।
কেন? কারণ 2 তো হবে না, আমি দেখতে পাচ্ছি এইটার উত্তরটা লেস দ্যান 2 একটাই উত্তর আছে, ব্যাস হয়ে যাচ্ছে। 2 তো হবে না, 38 দুগুণে 76, 2 হবে না, তাহলে 1 দিয়ে তো একটাই উত্তর আছে, অপশন বি হয়ে যাবে উত্তর। চলো এটা রিলেটিভ স্পিডের অঙ্ক। পরেরটা খুব যদি স্পিড হয়ে যায় তাহলে আমাকে একটু নক করবে, স্যার একটু স্লো করুন। তারপরে চেজের অঙ্ক দেওয়া আছে, দেখো এ এন্ড বি একটা সেম প্লেস থেকে ট্রাভেল করছে ইন দ্য সেম ডিরেকশন, বাট বি স্টার্টস 2 hours after A. If A travels at a speed of 40 km/h and B travels at a speed of 50 km/h, find the distance traveled by them when B overtakes A. যখন B A কে ওভারটেক করছে তখন কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে বলতে বলেছে। এটা বলার আগে তুমি একটা জিনিস ভাবো, যখন ওভারটেক করবে, একজন অপরজনকে যখন ওভারটেক করবে তখন মানে আমাদের বলেছে কি, তাহলে আমার যেই মুহূর্তে ওভারটেক করছে অর্থাৎ মিটিং পয়েন্ট আমরা বললেও হবে, যে মিট যখন করছে তৎক্ষণে কতটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে, ব্যাস। তাহলে আমি শুধু দেখবো, যখন এরকম দেখবো কত ডিস্টেন্স অতিক্রম করেছে, আমি দেখবো আগে তো দেখা হোক, ওভারটেক করার জন্য মিট করতে হবে, তারপরে আমরা ডিস্টেন্স বের করব। আমি শুধু দেখবো কোন সময়ে তারা মিট করবে, এটা খুব জরুরি। কোন সময় মিট করছে সেটা যদি না বুঝতে পারি, তাহলে ওভারটেক করতে গিয়ে কতটা সময়, মানে কতটা সময় গেলে ওরা ওভারটেক করতে পারবে সেটা ইম্পর্টেন্ট। আর সেই সময়ে যে ওভারটেক করছে অর্থাৎ বি, সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমরা দেখে নেব, ব্যাস। এইটুকু ভাবনা চিন্তা আমাদের করতে হবে। তাহলে দেখো ভালো করে, দেখো 2 ঘন্টার হেড স্টার্ট আছে। হেড স্টার্ট মানে কি, এক্সট্রা কোনো টাইম একজন এগিয়ে রাখা হয়, কোনো টাইম, আর কিংবা দূরত্ব এগিয়ে রাখা হয়। মানে কাউকে ধরো বাবা ছেলে ছুটছে, ছেলেকে একটু দূরে দিয়েছে, বাবা একটু পেছন থেকে ছুটছে, তো ছেলেকে যতটা এগিয়ে দিলাম ছেলেকে ওটা হেড স্টার্ট দেওয়া হলো। এটাকে ইংরেজিতে টার্ম আছে, রেস এন্ড গেমসে ব্যাপারটা ইউজ হয়। আর সময়ের ক্ষেত্রেও কেউ যদি 2 ঘন্টা আগে বলে তুই যা আমি পরে শুরু করছি, সেটাও একটা ব্যাপার। মানে মেন ব্যাপারটা হচ্ছে, তাহলে এইখান থেকে দুজনেরই শুরু করার কথা, কিন্তু বি শুরু করছে এর পরে 2 ঘন্টা পরে, তাহলে 2 ঘন্টায় এ এখান থেকে এতটা চলে গেছে, তারপরে বি শুরু করছে। তাহলে অতিক্রম, ওভারটেক করার জন্য এই গ্যাপটা তো পূরণ করতে হবে, বা দেখা হওয়ার জন্য আগে অলরেডি যতটা দূরত্ব ও এগিয়ে গেছে সেটাকে আগে মানে মানে সেই দূরত্বটা কাভার না করলে তো দেখা হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 2 ঘন্টায় এ কতটা যাচ্ছে। তাহলে এ ওর গতিবেগ কত 40, তাহলে 2 ঘন্টায় 40 করে 80 এগিয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে এই যে 80-র গতিবেগটাই এখন ওকে মেটাতে হবে। ও কিভাবে মেটাবে, বি এর গতিবেগ হচ্ছে 50 আর এ এর গতিবেগ হচ্ছে কত 40। তাহলে যে সময় থেকে অর্থাৎ 2 ঘন্টা পরে যখন দুটোই গতিশীল হয়ে গেল, তাহলে প্রতি মিনিটে বি এক্সট্রা 10 করে যাবে, অর্থাৎ রিলেটিভ স্পিড কত 10 km/h, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার করে দূরত্ব ও কমাতে থাকবে। তাহলে এই যে গ্যাপ 80 মিটারের, এই 80 কিলোমিটারের গ্যাপটাও কত ঘন্টায় কমিয়ে দেবে, তুমি বলবে স্যার 8 ঘন্টায়, অর্থাৎ বি 8 ঘন্টায় বি কে এ কে ওভারটেক করে ফেলবে। তাহলে এই যে 8 ঘন্টায় ওভারটেক করে ফেলছে, এই 8 ঘন্টা এও দৌড়াচ্ছে আর 8 ঘন্টা বিও দৌড়াচ্ছে। তাহলে বি কতটা দৌড়েছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বি, তাহলে বি ওর গতিবেগে দৌড়েছে। তাহলে বি কতটা ডিস্টেন্স কভার করছে, ডিস্টেন্স কতটা কভার করছে বি ওর গতিবেগ অনুযায়ী, অর্থাৎ 50 গতিবেগ অনুযায়ী 8 ঘন্টায় ও 400 কিলোমিটার কভার করেছে। ক্লিয়ার? কারো কোনো ডাউট? অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। একটু চ্যাটে উত্তরগুলো দেবে পারলে। ওকে, চলো নেক্সট পরেরটা। ট্রেন এ crosses the pole in 25 seconds, train B crosses the same pole in 1 minute 15 seconds. If the length of the train A is half of the length of the train B, তাহলে রেশিও অফ দ্য স্পিড অফ ট্রেন এ অ্যান্ড ট্রেন বি কিভাবে করব? খুব সহজ এবং সিম্পল ভাবে করে দিতে পারবো আমরা। আমাদেরকে যে কনসেপ্টটা এখানে জানতে হয়, কি কনসেপ্ট, যে একটি পোলকে যদি একটা ট্রেন অতিক্রম করে, তাহলে অতিক্রম করতে যে দূরত্ব, অতিক্রম করতে যে সময়টা লাগে, সেই সময়ে ধরো 25 সেকেন্ডে অতিক্রম করছে একজন
একটা পোলকে, আর একটা ট্রেন 1 মিনিট 15 সেকেন্ডে অতিক্রম করছে। এই যে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা, এই ট্রেন এটা 25 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে এই ট্রেন এর লেন্থ, এবং এ যে ট্রেন বি সে অতিক্রম করছে একটা খুঁটিকে, ওই খুঁটিটা কি, তাহলে ওর যে লেন্থটা সেইটাকে ও অতিক্রম করছে ওর গতিবেগ অনুযায়ী 1 মিনিট 15 সেকেন্ডে। মনে রাখবে, যদি কোনো খুঁটি, কোনো গাছ, টেলিগ্রাফ পোস্ট এদেরকে যদি অতিক্রম করা হয় যে ডিস্টেন্সটা নেয় সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্য। ব্যাস। তাহলে এখানে কি বলা আছে, আমি শুধু দেখবো স্পিড কেমন করে বার করব। স্পিড মানে কি করে বার করি, স্পিড কেমন করে বার করি, তাহলে এ ট্রেনের স্পিড, তাহলে স্পিড অফ ট্রেন এ, স্পিড মানে কত, দূরত্ব বাই সময়, তাহলে সময় কত লেগেছে 15 সেকেন্ড, তাহলে যা দূরত্ব মানে ডি দূরত্ব 25 সেকেন্ডে যাচ্ছে। আচ্ছা, এর গতিবেগ কত হয়ে যাবে, এর যে ডিস্টেন্সটা, এর গতিবেগ যদি ডি হয়, এর লেন্থ যদি ডি হয়, এ যাচ্ছে কত, লেন্থ অফ দ্য ট্রেন ইজ হাফ অফ দ্য লেন্থ বি, এইটার অর্ধেক, বি এর অর্ধেক ছিল এ, তাহলে বি নিশ্চয়ই 2d। বোঝা গেছে, এর অর্ধেক হচ্ছে এটা, ট্রেন এর লেন্থ হচ্ছে বি এর অর্ধেক, তাহলে এটাকে যদি ডি ধরি এটাকে 2d ধরবো, তাহলে 2d ডিস্টেন্স কভার করতে সময় লেগেছে 1 মিনিট 15 সেকেন্ড, তাহলে সেকেন্ডে যদি ভাবি 75 সেকেন্ড। ব্যাস, তাহলে এটাই স্পিডের অনুপাত চেয়েছে, তাহলে কি হবে, d/25 ইজ টু 2d/75, ডিডি কেটে দাও, এটা হয়ে যাচ্ছে 3/75, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3:2। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি আমরা জানি, লেন্থ অফ দ্য ট্রেন বাই টাইম টু ক্রস অ্যাক্রস দ্য পোল, এইটুকু দিয়ে আমরা করে ফেলতে পারলাম। কোনো কারো ডাউট আছে? 3:2 হচ্ছে অ্যান্সার, ডাইরেক্ট, আলাদা করে কিছু বার করার দরকার নেই। পরেরটা কি বলছে, এ ম্যান রোজ বোট 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার, আর রিটার্ন করছে 12 ঘন্টায়, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এটা তো খুবই সোজা অঙ্ক, এটা করিয়ে সময় নষ্টের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তার কারণ একটু আগে আমি বললাম যে আমাদেরকে জানতে হবে স্ট্রিমের গতিবেগ বার করা এবং বোটের গতিবেগ বার করাটা কত, কিভাবে করব। আমাদেরকে দেখতে হবে যে বোটের গতিবেগ মানে কি বলেছি আমরা, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, আর স্পিড অফ দ্য স্ট্রিম কত হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে আমাকে এই গতিবেগ গুলো বার করতে হবে ডাউন স্ট্রিমের। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ কত, 18 কিলোমিটার যদি কেউ 4 ঘন্টায় যায় তাহলে তার গতিবেগ হয়ে যাচ্ছে এটা, তাহলে মানে 4.5, 18/4। আর কেউ রিটার্নস করছে, রিটার্নস করার অর্থ কি, রিটার্ন করার অর্থ হচ্ছে একই ডিস্টেন্সটাই কভার করছে 12 ঘন্টায়, তাহলে 18 কিলোমিটারটাই আপস্ট্রিমে যখন আসছে 12 ঘন্টায়, তাহলে কত হচ্ছে 1.5, 1.5, 12, 15, 180। সবসময় এগুলো করার জন্য মনে মনে একটা জিরো পুট করে দেবে, তাহলে কত হচ্ছে 15, জিরোটা যেহেতু পুট করেছি জিরোটা আবার ভাগ করতে হবে, ঠিক আছে। যখনই মানে ভাগ যাবে না এরকম করে মনে মনে করে নিতে পারো, এমন কিছু জিনিস ছিল না এটা। তাহলে স্পিড অফ দ্য ট্রেন কত হবে, 4.5 থেকে 1.5 বিয়োগ করে দাও, কত হচ্ছে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1.5, 1.5। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ওকে, চলো পরেরটাও আরেকটা। 8, two automobiles are 150 kilometer apart and traveling towards each other, and one automobile is moving at a speed of 60 kilometer per hour and other at a speed of 40 kilometer per hour. Find the time in hours after which they will meet. কত সময় পরে তারা কি করবে, একে অপরের সাথে দেখা করবে। এটা খুব সহজ অঙ্ক, একে অপরের অ্যাপার্টে আছে এবং ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার মানে কি, একে অপরের টুয়ার্ডস ইচ আদার মানে কি, একে অপরের কি দিকে যাচ্ছে, দিকে যাচ্ছে, তাই না। তাহলে মুভ করছে একে অপরের দিকে মানে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এই যে এই ট্যাক্সিটা এইদিকে যাচ্ছে, এই ট্যাক্সিটা এইদিকে যাচ্ছে, তাহলে এটা কি একে অপরের দিকে যাচ্ছে মানে অপোজিট। আর অপোজিটে গেলে রিলেটিভ স্পিড কি হবে, অপোজিটে গেলে যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে স্পিড 1 প্লাস স্পিড 2। তাহলে এই 150 কভার করতে কত সময় লাগবে, স্পিড 1 হচ্ছে 40 আর স্পিড 2 হচ্ছে 60, তাহলে 100। এটা সহজ কোশ্চেন ছিল, আশা করি সবাই করেছো। তাহলে 150/100 অ্যান্সার হবে 1.5, ঠিক আছে, 1.5 এত ঘন্টা।
এত ঘন্টা 1.5 ঘন্টা একটা অ্যাকচুয়ালি তোমরা যারা করেছো তোমরা সময়টা দেখবে, ঠিক আছে, কোন উপায়ে করছো, সময়গুলো কিন্তু খুব ম্যাটার করবে, সময়টাই মেন আসলে। চলো পরেরটা, two trains running in opposite direction across a span standing on a platform 27 seconds and 17 seconds respectively. If two trains cross each other in 23 seconds, find the ratio of their speed. এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভিভিআইপি পড়ার মতো, মেন্স লেভেল বা যে কোনো পরীক্ষায় পড়লে পরীক্ষার্থীকে একটু চমকাবে এটুকু বলা যায়, কারণ এই ধরনের প্রশ্নগুলো হ্যাঁ অনেক টাইম টেকিং হয়। একটা ট্রেন অপোজিট ডিরেকশনে আসছে, একটা ব্যক্তি তাকে ক্রস করছে 27 সেকেন্ডে, অন্য একটা ট্রেন ক্রস করছে তাকে কত সেকেন্ডে, 17 সেকেন্ডে, যখন একে অপরকে ক্রস করছে তখন হচ্ছে 23 সেকেন্ডে। খুব ভালোভাবে বলছি, তারপরে আমি অ্যালিগেশনের একটা অ্যাপ্রোচ দিয়ে বলে দেবো কিভাবে খুব করা যায়। আমি দুটো মধ্যেই বলছি। ধরো এটা ট্রেন 1, এই ট্রেনটা অপোজিট দিক থেকে আসছে, এই যে লোকটা, এই লোকটা এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে, একে 27 সেকেন্ডে লেগেছে। অন্য একটা ট্রেন একই ক্রস করছে 17 সেকেন্ডে, এ ক্রস করেছে 27 সেকেন্ডে আর এ ক্রস করেছে কত সেকেন্ডে, 17 সেকেন্ডে। তাহলে এই লোকটার গতিবেগ যদি এক্স হয়, তাহলে এখানে রিলেটিভ স্পিড কত, 27 প্লাস এক্স। তাহলে 27 প্লাস এক্স, 27 প্লাস এক্স বলছি, এই ট্রেনের যে লেন্থ, এই ট্রেনের যে গতিবেগ, আমি তো গতিবেগ জানি না, গতিবেগ কি বলে দিয়েছে, রেশিও অফ গতিবেগ বলে দেয়নি, আমি মনে করছি এর গতিবেগ এ, এর গতিবেগ হচ্ছে বি। তাহলে এখানে রিলেটিভ কত স্পিড, এ প্লাস এক্স। তাহলে এ প্লাস এক্স গতিতে 27 সেকেন্ডে যাচ্ছে কত, কোন দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্যটা, মানে ডিস্টেন্স অফ এ, এই দৈর্ঘ্যটা যাচ্ছে। আবার এখানে 17 সেকেন্ডে এ অতিক্রম করছে একে, তাহলে এখানে আমি বলতে পারি বি প্লাস এক্স এই গতিবেগে 17 সেকেন্ডে অতিক্রম করছে এই দূরত্বটাকে ডিএ, ডিবি এই দূরত্বটাকে, হ্যাঁ কি না, ওকে। তাহলে এইভাবে আমাকে করতে হবে। আর যখন এই ট্রেনটাকে অতিক্রম করেছে, আমি শুধু দেখাচ্ছি, অনেক রকম পদ্ধতি আছে, এটা অনেক রকম পদ্ধতি করা যাবে। এইটার ডিস্টেন্স হচ্ছে ডিএ, এটা হচ্ছে ডিস্টেন্স ডিবি, ধরো এটার গতিবেগ এ, এটার গতিবেগ এ, এরা যখন একে অপরকে ক্রস করছে, এরা যখন একে অপরকে ক্রস করছে, হ্যাঁ, আচ্ছা না, এইটা যখন ক্রস করবে না, এটা সেম ডিরেকশনে, এইটা যদি মানে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে আসছে, তাই না, তাহলে এ যদি একে অপোজিটে ক্রস করে, এ করবে দিকে, তাহলে এ ক্রস করবে এইটা করবে দিকে, এটা তো এইদিকে যাচ্ছে, যখন এর সঙ্গে এইটা, সেটা হচ্ছে সেম ডিরেকশন, এইটার সাথে এটা অপোজিট ডিরেকশন, তাহলে এটা বি মাইনাস এক্স হবে। আচ্ছা এরা অপোজিটে করছে, তাহলে এরা যখন অতিক্রম করবে তাদের কত হবে, এ প্লাস বি ইন্টু কত সেকেন্ডে, 23 সেকেন্ডে করছে, তাহলে কত ডিস্টেন্স যাবে, এর ডিস্টেন্স প্লাস এর ডিস্টেন্স, তাহলে ডিএ প্লাস ডিবি, ঠিক আছে। তাহলে এখানে ডি এর ভ্যালু, ডিবির ভ্যালু বসিয়ে এখানে তোমাকে রেশিও বার করতে হবে। এটা অনেক লেন্দি, অনেক সময় নেবে। অমৃতা করেছিলে এটা, স্নেহা করেছিলে, এই ভ্যালুগুলো পুট করতে, না প্লাস কেন হবে, এই ট্রেনটা তো বিপরীতমুখী না, তাহলে এ যখন একে ক্রস করছে, একটা ম্যানটা তো রানিং আছে, না ম্যান স্ট্যান্ডিং আছে, ম্যানের রানিং নেই, সরি, তাহলে তো কোনো ব্যাপার নেই, ম্যান রানিং এ আছে, তাহলে তো ভুল করেছি আমি, ম্যানটা রানিং এ আছে, ঠিক আছে, ম্যানের কোনো গতিবেগ নেই, তাহলে এ গুণিত 27 হবে ডাইরেক্ট, হ্যাঁ, এটা এ গুণিত 27, এটা বি গুণিত 17, ম্যানটা তো রানিং এ নেই, একটু ভুল করেছিলাম, ব্যাস, ম্যানটা দাঁড়িয়ে আছে, এটা স্ট্যাটিক, ঠিক আছে, এইভাবে আমরা করে দেবো। এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে 17, এটা হচ্ছে 17 ইন্টু 27 ইন্টু এ, মানে স্পিড ইন্টু টাইম, আর এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স এর, এটা হচ্ছে বি এর ডিস্টেন্স, আর এটা হচ্ছে একে অপরকে ক্রস করার সময়। মৃগাঙ্ক বুঝতে পেরেছো কি বলতে চাইলাম ফান্ডাটা? আমি ভুল করে এটাকে রানিং করে দিয়েছিলাম, হ্যাঁ, এটা রানিং বলেনি, ম্যানটা স্ট্যান্ডিং আছে, ব্যাস, এই দুটো ডি আর ডিবির ভ্যালুটা বোস করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব, বোঝা গেছে, তাহলে রেশিওটা পেয়ে যাবো, এমন কিছু ব্যাপার না, কিন্তু এটাকে এত কিছু, হ্যাঁ বলো, আর একবার বলে দেবো, আমার বলছি এই লোকটা দাঁড়িয়ে আছে তো, একে 27 সেকেন্ডে ক্রস করছে, তাহলে 27 সেকেন্ডে এই গতিবেগে যে দূরত্বটা যাবে সেটা হচ্ছে ট্রেন এর দূরত্ব, হ্যাঁ কি না,
আবার ট্রেন বিটাকে 17 সেকেন্ডে ক্রস করছে এই লোকটাকে, তাহলে 17 বি গতিবেগে 17 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বি ট্রেনের দূরত্ব। আবার একে অপরকে যখন যাচ্ছে তখন রিলেটিভ স্পিড কত হবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি গতিবেগে 23 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দুজনের দূরত্ব। যখন ট্রেন একটা ট্রেনকে অতিক্রম করবে তখন যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা হচ্ছে দুজনের যোগফল। বোঝা গেছে? ব্যাস, তাহলে এগুলো বুঝ করে দিই আমরা। তাহলে 23A প্লাস 23B ইকুয়াল টু আমরা করবো 27A প্লাস 17B। ব্যাস, এটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে 4A ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6B, তাহলে A বাই বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/2, অর্থাৎ 3:2 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবারে আমার এত কিছু করার দরকার পড়বে না। কেন করার দরকার পড়বে না? কারণ শুধু একটা জিনিস বুঝতে হবে যে ওই তো ম্যানটাকেই ক্রস করছে, যখন ম্যান 1 কে ক্রস করছে, প্রথম ট্রেনটা ম্যানটাকে ক্রস করছে তখন 27 সেকেন্ড, টাইম 2 যখন ম্যানটাকে ক্রস করছে, ম্যানটাকে যখন দ্বিতীয় ট্রেন ক্রস করছে তখন হচ্ছে 17, আর একে অপরকে ক্রস করার সময় 23। তাহলে আমরা দুটোর অ্যালিগেশন করে রেশিও পেয়ে যাবো 6:3, অর্থাৎ 6:4 মানে 3:2। ক্লিয়ার? না, তখন অ্যালিগেশনটা করা যাবে না এইভাবে, ঠিক আছে? স্ট্যাটিক থাকলে অ্যালিগেশনটা করা যাবে, ম্যান রানিং হলে অ্যালিগেশন করা যাবে না ইনপুট। হ্যাঁ, ম্যান যদি রানিং থাকতো, এর দিকে ধরো আছে, এইটা এর সঙ্গে যখন এটা করব, যদি ম্যানটা রানিং থাকতো, যদি এই দিকে থাকতো, তাহলে এর সঙ্গে আমরা প্লাস করতাম আর এর সঙ্গে মাইনাস করতাম, কারণ তখন এই ট্রেন বি নম্বর ট্রেন বি ট্রেনটার সাথে এটা একই ডিরেকশন হয়ে যেত, আর এ ট্রেনটার সাপেক্ষে ও, মানে যখন দুটো ট্রেন অপোজিটে আসছে তাহলে একটার দিকে হলে একটার বিপরীত দিকে হবে, তাই না? ট্রেনটা যদি রানিং থাকে, ট্রেনটা তো আর রানিং হবে, ওই মানে ট্রেনটা রানিং যদি হয়, ব্যক্তিটাও যদি রানিং হয়, ব্যক্তিটা হয় ট্রেন এ এর দিকে ছুটছে কিংবা বি এর দিকে ছুটছে, একই সাথে দুদিনের দিকে তো ছুটতে পারে না। না, হবে না। না, ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স কখনোই ধরা হবে না, ডিস্টেন্স কখনোই ধরা হবে না, ডিস্টেন্স সবসময় ট্রেনেরটাই ধরা হবে, কারণ এই ট্রেনের দূরত্বের সাপেক্ষে এই ম্যানের ডিস্টেন্স খুবই নগণ্য, এই ম্যানটা ধরা হবে না। হ্যাঁ, স্পিডটা ধরতে হবে, যদি ম্যানটা যদি রানিং এ থাকে তখন স্পিডটা তোমাকে চেঞ্জ করতে হবে, রিলেটিভ স্পিড করতে হবে। ঠিক আছে, চলো পরেরটা, 10এরটা, এ বোটম্যান ক্যান রো এ বোট 13, এটা তো একই জিনিস, সহজ জিনিস। স্পিড অফ দ্য বোট একটু আগে বলছিলাম, তাহলে কত হবে, 13 প্লাস 9/2, তাহলে কত হচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ বোটের স্পিড ইকুয়াল টু ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই 2। চলো পরেরটা, এই যে, হ্যাঁ, মিন টাইম মানে হচ্ছে একে অপরকে যখন ক্রস করছে সেটা, না শুধুমাত্র এই টাইপের জন্যই হবে, যদি কোনো একটা এখানে ল্যাম্প পোস্টের জায়গায়, ম্যানের জায়গায় স্ট্যান্ডিং একটা গাছ থাকতে পারে, পোস্ট থাকতে পারে, একে অপরকে অতিক্রম আর সেপারেট ভাবে অতিক্রম, মানে ওর নিজের দৈর্ঘ্যটা যেতে, ওদের নিজেদের দৈর্ঘ্যটা যেতে যে সময় লাগছে, আর একে অপরকে ক্রস করতে যে সময়টা লাগছে, ঠিক আছে? চলো পরেরটা, ওয়াকিং ওয়াকিং at 3/4 of his usual speed, a person reaches his office 18 minutes later than the usual time. Find the usual time taken to reach the office in minutes. তাহলে প্রকৃতপক্ষে কত সময় লাগে সেটা বার করো, খুব সহজ জিনিস এটা। তো আমাদেরকে যেটা জানতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যে কোনো একটা দূরত্ব যদি যাই, সেই দূরত্বটা যেতে আমাদের যে সময়টা লাগে, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময়টা লাগে, সেই সময়টা, সেই দূরত্বটা যেতে যে গতিবেগগুলি যেতে লাগে, সেই গতিবেগগুলির পরস্পর কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে আমাদের বহুবার বলেছি, দূরত্ব সেম থাকলে, দূরত্ব সেম থাকলে গতিবেগ এবং সময় একে অপরের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে স্পিডটা, গতিবেগ, গতিবেগটার কি ঘটেছে, ইউজুয়াল টাইমটা 3/4 হয়ে গেছে ইউজুয়াল স্পিডের, তাহলে
ইউজুয়াল স্পিডটার 3/4, মানে 4 যদি আগে থাকে এখন হচ্ছে তার 3/4, আগে যদি 4 থেকে থাকে এখন 3/4 মানে হয়ে গেছে কত 3। তাহলে আমাদেরকে বার করতে হবে এখানে নিউ এর সাথে ইউজুয়াল বা ইউজুয়ালের সাথে নিউ। এখানে আমরা লিখলাম ইউজুয়ালের সাথে নিউ স্পিডের একটা সম্পর্ক। ইউজুয়াল যদি 4 থাকে এখন হয়ে গেছে স্পিড কত তার 3/4, এর 3/4 মানে কত 3 হয়ে গেছে। এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে টাইম কত হয়ে যাবে, ইউজুয়াল টাইমটা হয়ে যাবে 3 আর নিউ টাইমটা হয়ে যাচ্ছে 4। তাহলে এই যে সময় লেট হয়ে যাচ্ছে কত বেশি লাগছে, 1 ইউনিট বেশি লাগছে। সেই 1 ইউনিটটাকে রিপ্রেজেন্ট করছে কত মিনিট, 18 মিনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 18 মিনিট হয় তাহলে 3 ইউনিট মানে কত হয়ে যাবে, 3×8 = 54 মিনিট। ওকে, 54 মিনিট। চলো পরেরটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এই ধরনের কোশ্চেন বহুবার পরীক্ষাতে এসছে, আমি দুটো রেখেছি আজকে স্লাইডে। 2 guns are fired from the same place at an interval of 9 minutes. A person moving towards that place finds that 8 minutes 48 seconds have elapsed between hearing the sounds of 2 guns. If the velocity of the sound 330 meter per second, find the speed of the person in kilometer per hour. একটা সহজ সিম্পল ভাবে একটা জিনিস বোঝো, আমি গানটা মানে গান শটটা শুনে উৎসের দিকে আমি এগোচ্ছি, পাহাড়ে প্রতিধ্বনি শোনার মতো। আমি যদি পাহাড়ের দিকে এগিয়ে যাই তো এই প্রতিধ্বনিটা যে টাইমের ইন্টারভ্যালে শোনাচ্ছিল তার থেকে কম ইন্টারভ্যালে শোনাচ্ছে আমাকে, এই ধরনের ব্যাপার। বা একটা স্টেশন থেকে একটা বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে যাচ্ছে, আমি যদি বাস ধরার উদ্দেশ্যে আসি তাহলে পরেরটাকে আমি যখন পাচ্ছি এইভাবে মানে আমি এগিয়ে যাচ্ছি, বাসটাকে অন্য একটা ইন্টারভ্যালে দেখলাম। এই ধরনের কোশ্চেন গুলো, ইকো কেস, গান শট, এই বম কেস সবগুলোই একই টাইপের কোশ্চেন। কিন্তু শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা দিয়ে কিছু বুঝতে পারবে না, ইনসাইটটা পরে বোঝাচ্ছি আমি। তুমি ধরো খুব সুন্দরভাবে আমি বোঝাচ্ছি, ভালো করে শুনবো, অনেকবার আমি বলে দিয়েছি। এখানে তুমি ধরো এখানে উৎসস্থল, এখানে গান ফায়ার হচ্ছে, তুমি প্রথমে ছিলে এখানে, তো এখান থেকে কোনো একটা গতিবেগে এখানে সাউন্ডটা এসে পৌঁছায়, ঠিক আছে, প্রথমেরটা এসে পৌঁছায়, তারপরটা এসে পৌঁছায়, 9 মিনিট 9 মিনিট করে সময় লাগে, হ্যাঁ কি না, 9 সেকেন্ড 9 সেকেন্ড করে সময় লাগে প্রথমেরটা, তারপরেরটা এরকম। এই জায়গাটা থেকে এই জায়গাটায় আসতে সময় লাগে পুরো 9 সেকেন্ড, মানে একটার পর একটা, মানে এই আমি বলছি না প্রথমেরটা, মানে প্রথম সাউন্ডের পরে দ্বিতীয় সাউন্ডটা আসতে তুমি যদি এখানে স্থির দাঁড়িয়ে থাকতে, কিন্তু হলো কি, তুমি গান শটটা যেমনি হলো তুমি এগিয়ে গেলে এইদিকে, দিয়ে তুমি এইখানে যখন পৌঁছাচ্ছ, ঠিক আছে, তখন তুমি শুনতে পেলে 8 মিনিট, মানে তুমি এই জায়গাটায় যদি থাকো তাহলে তুমি 8 মিনিট 48 সেকেন্ড পর পর শুনতে পাবে। মানে তুমি যদি এগিয়ে এসে এখানটাকে আসো, আবার শুনতে পেলে 8 মিনিট 48 সেকেন্ডের পর, তুমি যেমনি শোনা গেছে পরপর দুটো শুনেছো 9 সেকেন্ড পর পর, আবার তুমি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলে, তখন পরেরটা শুনতে পাচ্ছ এইটা। তাহলে কি ঘটলো, তাহলে তোমাকে এখন জিনিসটা বুঝতে হবে, তুমি যেই পথটা অতিক্রম করে এগিয়ে গেলে সেই পথটা এখান থেকে এইটুকু পথ যেতে তোমার সময় লেগেছে কত, 8 মিনিট 48 সেকেন্ড, হ্যাঁ কিনা, কি গো, তোমার সময় লেগেছে, এখান থেকে তুমি এতটা যাচ্ছ, সেই সময়ে আবার তুমি দ্বিতীয় হিয়ারিং মানে গান শটটা শুনেছো, তার মানে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে তাহলে আরো 12 সেকেন্ড পর শুনতে, তার মানে গান শটের এখান থেকে এইটুকু লেন্থটা পৌঁছাতে 12 সেকেন্ড সময় লাগে, কারণ 48 সেকেন্ড, 8 মিনিট 48 সেকেন্ড, 9 মিনিট 9 সেকেন্ড, সরি এটা 9 মিনিট ছিল, সরি। তাহলে 9 মিনিট পর পর এখানে শোনা যায়, এখানে 8 মিনিট 48 সেকেন্ড পর পর শোনা যায়, তাহলে তুমি যদি এখানেই দাঁড়িয়ে থাকতে তাহলে 12 সেকেন্ড পর শুনতে পাতে। তার মানে তুমি যে ডিস্টেন্সটা গান শট, গান বা গান শটটা যে ডিস্টেন্সটা 12 সেকেন্ডে অতিক্রম করে, সেই ডিস্টেন্সটা ম্যান বা ব্যক্তিটার সময় লাগবে 8 মিনিট 48 সেকেন্ড। 8 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড গো, 8 মিনিট 48 সেকেন্ড মানে কত, 6×8 = 48, 480 আর 48, 8 8 মিনিট 48 সেকেন্ড মানে কত, 480 + 48 কত হচ্ছে
8 8 4 12 2 হাতে 1 5 528 সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে এখানে সময় লাগছে 528 সেকেন্ড। তাহলে আমি স্পিডের রেশিও বার করে দেবো। কত? কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে, 1 দিয়ে গেলে 12 3 বারং 36, 4 বারং 48, 4 বারং 48, 1/44। তাহলে একের ভ্যালু দেয়া আছে কত? একের ভ্যালু দেয়া আছে 333 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার পার আওয়ারে কত হয়ে যাবে? 333 কে আমরা কিলোমিটার পার আওয়ারে যদি করি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও যদি এটা হয়ে যায়, টাইমের রেশিও কত হয়ে যাবে? না, এটা তো টাইমের রেশিও, সময়। সময় এটা 12 সেকেন্ড যাচ্ছে, 12 সেকেন্ড লাগছে, এটা লাগছে এত, এটা হচ্ছে টাইমের রেশিও আমরা পেলাম। তাহলে টাইমের রেশিও যদি এটা হয়ে যায়, তাহলে স্পিডের রেশিও কত পাবো? 44/1। তাহলে 44 মানে যদি 330 হয়, একের ভ্যালু কত হবে? ব্যাস, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আমরা পাবো ইনিশিয়ালি। 44 ইউনিট মানে যদি 330 হয়, তাহলে 4 দিয়ে যদি কাটি, 11 দিয়ে যদি কাটি, 4 ইউনিটের ভ্যালু হবে কত? 100, মানে কত হচ্ছে? 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত গো? 4, 11 দিয়ে কাটলে 3 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 7.5। এটা মিটার পার সেকেন্ডে আসছে। তাহলে 7.5 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে করবো 18/5 দিয়ে গুণ করে। 5 15 75, 0.5, 5 5 15 75, 15 দিয়ে যাচ্ছে, দশমিক করে দিলে এখানে একটা শূন্য আসবে, 25। তাহলে কত হচ্ছে এখানে? 5 2, এখানে হচ্ছে 5 5 এ 25, 2 দিয়ে করলে কত হচ্ছে? 9, 5 9 45। কোথায় কি ভুল করলাম? 7.5 কে 18/5 দিয়ে গুণ করলে, 7.5 কে 18/5 দিয়ে গুণ করো, 7.5 কে 18/5 দিয়ে গুণ করো। আচ্ছা, 5 15 75, 1.5। তাহলে 18 আর 9, তাহলে 27 কিলোমিটার পার আওয়ার হয়েছে। 27 কিলোমিটার পার আওয়ার। বুঝতে কারো অসুবিধা? ওটাই বলছে, ডিস্টেন্স সাউন্ড ট্রাভেলস ইন দিস এক্সট্রা 12 সেকেন্ড ইজ দ্য ডিস্টেন্স দ্য পারসন কভার্ড ইন 8 মিনিট 48 সেকেন্ড। বুঝতে পারলে? এই যে ডিস্টেন্সটা 12 সেকেন্ডে যে ক্রস করছে, অতিক্রম করছে, সেই ডিস্টেন্সটাই অতিক্রম হয়ে যাচ্ছে 8 মিনিট 48 সেকেন্ডে। এগুলো কিন্তু প্রত্যেকটাই পড়বে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটু কোশ্চেন পড়লেই অনেকে দেখি লেফট হয়ে যায়, এতে কারোর কিচ্ছু যায় আসে না। 19 জন ছিল, 4 জন বেরিয়ে গেছে। এগুলোই পড়বে পরীক্ষায়, না এগুলোই ডিফারেন্স করে দেবে। অমৃতা বোঝা গেছে, ইয়ে বোঝা গেছে, স্নেহা বোঝা গেছে, রিম্পা বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। চলো পরেরটা। ইফ এ বয় walks from his house to school at the rate of 4 kilometers per hour, he reaches the school 10 minutes earlier than the school scheduled time. If he walks at the rate of 3 kilometers per hour, he reaches the school 10 minutes late. Find the distance of the school from his house. তার বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত? তার বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত? কত হবে অ্যান্সার? কিভাবে করব? সিম্পল জিনিস, আমাদের যখনই ডিফারেন্স অফ টাইম দেয়া থাকবে, একবার 10 মিনিট আর্লি, একবার 10 মিনিট লেট, যখনই ডিফারেন্স অফ টাইম দেয়া থাকবে তখনই এই ফর্মুলাটা আমরা ইনপুট করে দেবো। কি ফর্মুলা? S1 S2 বাই S1 ডিফারেন্স S2 ইন্টু টোটাল টাইম ডিফারেন্স ইন আওয়ার্স। ব্যাস। এবারে টাইমের ডিফারেন্সটা কি, কিভাবে করব? মানে ব্যাপারটা ধরো 10টার সময় স্কুল, সে 4 কিলোমিটার গতিতে যখন যাচ্ছে 10 মিনিট আগে চলে গেছে, মানে কি? সে 9:50 যাচ্ছে, হ্যাঁ কি না? আর যখন সে 3 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন 10 মিনিট পরে যাচ্ছে, মানে 10:10। তাহলে এই যে দুটো টাইমের ডিফারেন্স, কত মিনিট গেল? 20 মিনিট। এটাই হচ্ছে আমাদের টাইম ডিফারেন্স। এই টাইম ডিফারেন্সটা বের করার জন্য শর্টে উপায় হচ্ছে, লেট আর লেট যদি থাকে, দুক্ষেত্রেই যদি লেট হয় তাহলে বিয়োগ করে দাও, দুক্ষেত্রেই যদি আর্লি হয় তাহলে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দাও। দুক্ষেত্রেই যদি হয়, একবার লেট একবার যদি আর্লি হয়, হ্যাঁ, একবার যদি লেট একবার যদি আর্লি হয়, কিংবা ভাইস ভার্সা, বা একবার আর্লি একবার লেট যদি হয় তাহলে বিয়োগ, যোগ করে দাও। তাহলে এখানে যোগ করে দেবো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1, প্রথমে স্পিড ছিল 4, তারপরে 3, দুটো ডিফারেন্স হচ্ছে 1, ইন্টু 20 মিনিট মানে 20/60।
মানে 3 3 3 কেটে গেল, অ্যান্সার হয়ে যাচ্ছে 4 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো, এই ধরনের অঙ্কগুলো। ওকে, চল পরেরটা। আবারও রিলেটিভ স্পিডের একটা অঙ্ক, চেজিং এর উপর। এ thief is noticed by a policeman from a distance of 97 meter. The thief stopped running. হ্যাঁ, 20/60 হচ্ছে মিনিট থেকে আমরা ঘন্টাতে করলাম, টোটাল টাইম ডিফারেন্স ইন আওয়ার্স বললাম না। ওকে, কারণ কিলোমিটার পার আওয়ারে দেয়া রয়েছে, এইটগুলো সব যদি মিটার পার সেকেন্ডে দেয়া থাকতো বা মিটার পার মিনিটে দেয়া থাকতো তাহলে আমার অসুবিধে ছিল না। A thief is noticed by a policeman from a distance of 97 meter. The thief starts running and the policeman chases him immediately. If the thief runs at a speed of 21 meter per second and the policeman runs at a speed of 23 meter per second, find the time taken by the policeman to catch the thief. কত সময় লাগবে চোরটাকে ধরতে পুলিশের? দুজনের গতিবেগ দেয়া আছে, অলরেডি 97 মিটার দূরত্ব থেকে শুরু করেছে। এগুলো আমরা জানি, মানে ভেরি কমন প্রবলেম এগুলো। চলো, এই যে অলরেডি চোরটা পুলিশের থেকে 97 মিটার দূরে আছে, এইটাকেই কভার করতে হবে। তাহলে যেটুকু ডিস্টেন্স গ্যাপ তৈরি হয়েছে সেটাকে ছুটে তৈরি করতে হবে। এবার এও ছুটছে, তাহলে এখানে যখনই দুজনই গতিশীল থাকবে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড তৈরি হবে। কারণ এক্সটা কত যাচ্ছে, এ যাচ্ছে 21 গতিবেগে, এ যাচ্ছে 23 গতিবেগে, তাহলে প্রতি মিনিটে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে প্রতি মিনিটে 2 মিটার করে, প্রতি সেকেন্ডে, সেকেন্ডের কথা বলা আছে, প্রতি সেকেন্ডে 2 সেকেন্ড করেও 2 মিটার করে দূরত্ব কমছে। তাহলে 97 মিটার দূরত্ব কমাতে সময় লাগবে কত, 48.5 এত সেকেন্ড। একদম সহজ কোশ্চেন ছিল। চলো পরেরটা, নেক্সট। এটা খুব ভালো অঙ্ক, বোট অ্যান্ড স্ট্রিমেও এই অঙ্কটা আসে। এই অঙ্কটা WBCS মেন্সে ইটসেলফ এসছে, দুবার এসছে। কি বলেছে, এ ম্যান টেক্স 5 hours 40 minutes in walking to a certain distance and riding back to his starting point. যদি সে হেঁটে যাতায়াত করে তাহলে 5 ঘন্টা 40 মিনিট সময় নেয় সে কোনো একটা দূরত্ব যেতে এবং আসতে। He would have taken 3 hours less by riding both ways. যদি সে দুটোই রাইড করতো মানে কি, যদি যেতেও সে গাড়িতে করে মানে গাড়ি চালিয়ে যেত, আবার ফিরতেও গাড়ি চালিয়ে, তাহলে 3 ঘন্টা কম লাগতো। দ্যাটস মিনস 2 ঘন্টা 40 মিনিটে সে চলে যেত। তাহলে যদি দুটোই আচ্ছা, প্রথমেরটাই বলেছিল 5 ঘন্টা 40 মিনিট সময় লাগবে যদি সে ওয়াকিং এ যায়, মানে হেঁটে যায় এবং রাইড করে আসে। 3 ঘন্টা কম লাগবে যদি দুবারই রাইড করে। আর বলছে যদি দুবারই ওয়াক করে তাহলে কত সময় লাগবে। খুব মানে বেসিক প্রবলেম, কিচ্ছু না, ডিস্টেন্সটা একটা ফিক্সড ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা ধরো, এই ডিস্টেন্সটা যখন এই ব্যক্তিটা হেঁটে হেঁটে যাচ্ছে এবং রাইড করছে, মানে ধরো এই সাইকেলে চালিয়ে আসছে, ঠিক আছে, সাইকেল চালিয়ে আসছে, রাইড করে আসছে ধরো, তখন সময় লাগছে 5 ঘন্টা 40 মিনিট। যখন কি করছে, দুটোই রাইড করছে, মানে রাইড করে যাচ্ছে এবং রাইড করে আবার ফিরছে, তখন লাগছে 3 ঘন্টা কম, মানে 2 ঘন্টা 40 মিনিট। তাহলে আমাকে বলেছে দুটোই যখন ওয়াক করবো, মানে যাবেও ওয়াকিং এ আবার ফিরবেও ওয়াকিং এ, তাহলে কত সময় লাগবে, খুব সিম্পল। তাহলে আমরা শুধু ভাববো, আরে বাবা যদি দুটোই সে রাইড করে 2 ঘন্টা 40 মিনিট, তাহলে এই ডিস্টেন্সটা একবার যেতে 1 ঘন্টা 20 মিনিট, আবার ফিরতেও লাগবে 1 ঘন্টা 20 মিনিট, একই তো দূরত্ব, ইকুয়াল ডিস্টেন্স, তাহলে 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 20 মিনিট। তাহলে ওপরের কেসটাতে যখন একবার হেঁটে গেছে আর ফিরেছে গাড়িতে, তাহলে গাড়িতে যখন ফিরছে তখন লেগেছে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে ডিস্টেন্স তো একই। তাহলে এখানে কত সময় লেগেছে, নিশ্চয়ই বাকিটা, অর্থাৎ 4 ঘন্টা
20 মিনিট সময় লেগেছে তার হাঁটতে, কোনো একটা দিক। ভালো করে দেখো, দুটো দিক যখন গাড়িতে যাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, মানে এক এক দিক গাড়িতে সফর করতে 1 ঘন্টা 20 মিনিট। এবারে যখন হাঁটছে এবং গাড়িতে ফিরছে তখন 5 ঘন্টা 40 মিনিট। গাড়িতে ফিরতে একটা দিক 1 ঘন্টা 20 মিনিট লাগে, তাহলে নিশ্চয়ই একটা দিক হাঁটতে 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 20 মিনিট। তাহলে যদি দুটোই সে সফর করে হেঁটে, তাহলে 4 ঘন্টা 20, 4 ঘন্টা 20 দুবারই, তাহলে মোট কত হবে? মোট 8 ঘন্টা 40 মিনিট তার সময় লাগবে। বোঝা গেছে নাকি যায়নি? ক্লিয়ার? ভেরি গুড। চলো পরেরটা। A is twice as fast as B. B is thrice as fast as C. The distance covered by C in কত 1.5 ঘন্টায় 1.5 hours will be covered by A in how much time? ওকে, তার মানে বলেছে 1.5 ঘন্টায় যে দূরত্বটা C অতিক্রম করে সেই দূরত্বটা অতিক্রম করতে হবে একে, সেটা কত সময়ে করবে সে। ব্যাস, খুব ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। কেমন করে করবো আমরা? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর যে গতিবেগের অনুপাত সেটা হচ্ছে 2:1, টোয়াইস ফাস্ট অ্যাজ বি বলেছে। এর যদি 1 হয় এর হবে 2, এটা হচ্ছে স্পিডের অনুপাতের কথা বলা হয়েছে এখানে। বি থ্রাইস টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ সি। বি থ্রাইস, এখানে হবে 3, এখানে হবে 1, ব্যাস থ্রাইস হয়ে গেল। তাহলে আমি যদি এই তিনটে রেশিওকে কম্বাইন করে দিই এ বি সি, কত হবে? জিগজ্যাগ মেথড লাগিয়ে দাও। এটা মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে 6:3:1। এটা হচ্ছে স্পিডের রেশিও। স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও হবে তার উল্টো। তাহলে টাইমের রেশিও হয়ে যাচ্ছে কত? এ বি সি এর এই তিনটে লসাগু করে দেবো। লসাগু করে দেবো কত? এদের লসাগু কত? 6। তাহলে 6 করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। 6 করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। আর 6 করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তাহলে এটা হয়ে গেল তাদের টাইমের রেশিও। ওকে, ব্যাস। তাহলে স্পিডের রেশিও আর টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম। এরকম সময় লাগে। তাহলে বলছে যে ডিস্টেন্সটা সি এর 1.5 ঘন্টা লাগবে, তাহলে সি এর লাগছে কত মিনিট? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কত? 90 মিনিট। তাহলে 90 মিনিটে যেটুকু যাবে দূরত্ব, তাহলে একই দূরত্ব যেতে যদি এ এর লাগে 1, বি এর লাগে 2, সি এর লাগবে 6, তাহলে সি এর যদি 90 লাগে তাহলে এ এর কত লাগবে? মানে সি এর যদি 90 লাগে মানে 6 ইউনিট মানে যদি 90 মিনিট হয়, তাহলে এ এর ভ্যালুটা কত হবে বলো? 1 এর ভ্যালু 6×15। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? খতম। বুঝতে পারলে তো? 6 করতে কত লাগবে? সবসময় এগুলো যেগুলো পাবো যখনই ব্যস্ত অনুপাত করতে বলবে এইভাবে করে দেবো। কিংবা এটাও করতে পারি, এটাকে বাদ রেখে এই দুটোর গুণ এইভাবেও করতে পারি আমরা, তারপরে আবার ফার্দার কাটাকাটি করতে হবে। ঠিক আছে, নাহলে এলসিএম কত? এলসিএম কত? এলসিএম 6। তাহলে 6 বানাতে গেলে একে 1 দিয়ে গুণ করতে হবে, এটা 2 দিয়ে, এটা 3 দিয়ে, যত দিয়ে গুণ করতে হবে সেটা আমি লিখে দেবো। এটা একটা ট্রিক। চলো পরেরটা। A car moves 4 successive distance 7 কিমি each at speed 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, 30 এবং 60 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এন্টায়ার জার্নি। যখনই এভারেজ দিয়ে দেবে এবং প্রত্যেকটাই বলেছে কি 7 কিলোমিটার ইচ, মানে প্রত্যেকটাই 7-7 করে, প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্স। তাহলে এই ইকুয়াল ডিস্টেন্স যদি দিয়ে দেয় ইচ, এই কথাটা যদি থাকে যে প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্স, মানে সেটা আবার বলে দিয়েছে ইচ। যদি ইকুয়াল ডিস্টেন্স বলে থাকে এই ডিস্টেন্সটাকে ভাবারই দরকার নেই, এই 7 পাত ভাবারই দরকার নেই। কত ডিস্টেন্স যাবে? এমন একটা ডিস্টেন্স ধরবে যেটা 10, 20, 30 এবং 60 কে ভাগ করে। তাহলে কত হবে? এলসিএম 60। মনে করবো ডিস্টেন্স হচ্ছে 60। তাহলে ডিস্টেন্স যদি 60 হয়, টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? 60 করে মোট 4টে, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 60 × 4। এবং প্রত্যেকটা স্টেচে প্রত্যেকটা 60 যেতে সময় লাগবে কত সেটাকে আলাদা করে বার করতে হবে। কারণ অ্যাভারেজ স্পিড মানে আমাদেরকে মাথায় রাখতে হবে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম। ব্যাস, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ব্যাস,
তাহলে টোটাল ডিস্টেন্স 60/10, 60/20, 60/30, 60 এটা, এই 60 করে চারটে ডিস্টেন্সকে যেতে সময় লাগছে কত বার করে নেবো। এইটা এর গতিবেগ, দূরত্ব বাই সময় করে দিয়ে গতিবেগ গুলো দূরত্ব বাই গতিবেগ করে সময় করছে। তাহলে এখানে 6, এখানে 3, এখানে 2, এখানে 1, তাহলে কত 12। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড হয়ে যাচ্ছে 60 × 4/12। তাহলে অ্যান্সার হচ্ছে 20 km/h, 20 km/h, 20 হচ্ছে তো গো, 20 km/h। ওকে, চলো পরেরটা কি বলেছে। বলছে A এবং B traveling towards each other from a point P and Q respectively. After crossing each other, A takes 6 mix 1/8 hours and B takes 8 hours to reach their destination. তাহলে B এর গতিবেগ যদি এত হয়, A এর গতিবেগ কত হবে? কিভাবে করব? সব সময় মনে রাখবে, যদি আমাদের কোথাও কোনো অঙ্কে মিট করার পরে তাদের দূরত্বটা অতিক্রম করতে, বাকি দূরত্বটা অতিক্রম করতে যদি আমাদের দেয়া থাকে গতিবেগগুলো, তাহলে তাদের সময়ের অনুপাতটা কিরকম হবে? যদি এরকম দেয়, ধরো এরকম ভাবে যাচ্ছে, তাদের এই জায়গাটায় মিড পয়েন্ট, ক্রসিং পয়েন্ট, সিপি মানে কি ক্রসিং পয়েন্ট, এটা হচ্ছে ক্রস পয়েন্ট। ক্রস করার পরে বাকি, ধরো এ এখান থেকে যাচ্ছে, এ ক্রস করলো, এ ক্রস করার পরে এই বাকি জার্নিটা যেতে ওর যে গতিবেগ, ধরো যে টাইম, এইটুকু যেতে, ক্রস করার পরে যেতে টাইম লেগেছে, হ্যাঁ, টাইম অফ এ, এটা হচ্ছে এ এর টাইম, এটা হচ্ছে এ এখান থেকে বেরিয়েছে, মানে কত গতিবেগে এস এ গতিবেগে বেরিয়েছে, ওর টাইম লাগছে বাকিটা যেতে এটা। বি এখান থেকে বেরিয়েছে, বি এর ক্রস করার পরে টাইম লাগছে এটা, ক্রস করার পরে টাইম লাগছে হচ্ছে, ক্রস করার পরে এইটুকু জায়গায় বাকি ডিস্টেন্সটা ক্রস করার পরে বাকিটা যেতে টিবি, সে এস বি গতিবেগে যাচ্ছে, বি এর গতিবেগ এটা, এখান থেকে বি বেরোচ্ছে। তাহলে গতিবেগটা যদি, গতিবেগ তো প্রথম থেকে এক ছিল, মানে আমার বক্তব্য মিট করার পরে তাদের যে সময়, তাদের সময়টা যদি দেয়া থাকে, মনে রাখবে স্পিডের দুটোর অনুপাত হয়ে যাবে √অফ টিবি বাই টিএ। টিবি বাই মানে টিএ মানে হচ্ছে স্পিড 2, মানে এটা এইভাবে মনে রাখতে পারে, স্পিড 1 বাই স্পিড 2 ইকুয়াল টু √অফ T2 বাই T1। হ্যাঁ, দ্বিতীয়টা স্পিড টাইমটা হচ্ছে উপরে, আর প্রথমটার টাইমটা হচ্ছে নিচে। টাইমগুলোর রিভার্সটা তার বর্গমূল করব, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে টাইম কত লেগেছে প্রথমটার, √অফ প্রথমটার টাইম কত লেগেছে, সেটা হবে নিচে 6 × 48 49/8, নিচে হয়ে যাচ্ছে 49/8, আর ওপরে হয়ে যাচ্ছে 8। তাহলে ওপরে 8টা উঠে যাচ্ছে, তাহলে 8 × 8/49 রুটের মধ্যে, তাহলে হচ্ছে কত 8/7। এটা হচ্ছে স্পিড 1 আর স্পিড 2 অনুপাত। তাহলে এখানে 8 এর ভ্যালু দেয়া আছে কত, প্রথমটার 8/7, 8 এর ভ্যালু দেয়া আছে, কারটা দেয়া আছে, নিচেরটা দেয়া আছে, বিটা দেয়া আছে না, এস বিটা দেয়া আছে, এস এটা চেয়েছে, তাহলে এইটার ভ্যালু দেয়া আছে এত। তাহলে বলো 16.8, এটা কত গুণ, 7 দুগুণে 14, হাতে হলো 2, 4 7 28, 2.4 গুণ। তাহলে এখানেও যদি 2.4 গুণ করে দিই, তাহলে কত হবে 19.2 km/h, 19.2 km/h, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে উত্তর, অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। চলো আমরা একটু স্পিড আপ করবো এবারে, হ্যাঁ, একটু আমরা স্পিড আপ করবো। পরেরটা দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট, ভিভিআইপি। ভিভিআইপি বলছে এ পারসন ওয়াজ ড্রাইভিং এ কার ইন ফগ and pass a pedestrian walking at a speed of 2 km/h in the same direction. বলছে the pedestrian could see the car 6 minutes and up to a distance of 0.6 km. Find the speed of the car. মানে কি বলছে, একটা লোক একটা কুয়াশাচ্ছন্ন একটা অবস্থায় গাড়ি চালাচ্ছে, তো একজন হাঁটছে, একজন সে 2 কিলোমিটার গতিতে একই দিকে যাচ্ছে, মানে ধরো এই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, এই লোকটা হেঁটে হেঁটে এদিকে যাচ্ছে, তো এই সময় একটা কার ওকে ক্রস করলো, কারটা ক্রস করলো, ও কারটাকে কতক্ষণ দেখতে পাচ্ছে,
হ্যাঁ, কারটা যতক্ষণ পর্যন্ত ওই রেঞ্জে থাকছে, অর্থাৎ 0.6 কিলোমিটারের রেঞ্জে থাকছে, তখনও দেখতে পাচ্ছে। এবং এই যে কিলোমিটারটা, এই কিলোমিটারটা কিন্তু স্ট্যাটিক অবস্থানে নয়, কারণ এও হাঁটছিল এও যাচ্ছিল, ঠিক আছে, এই অবস্থায় দেখতে পাচ্ছিল, তাই না? বোঝা গেছে? আস্তে আস্তে কি হয়েছে, এর তো গতি বেশি, এর গতি বেশি, ও বেরিয়ে গেছে, যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে ততক্ষণ দেখতে পাচ্ছে। যেমনি এই এই 0.6 কিলোমিটারটা পেরিয়ে গেছে, তখন আরও দেখতে পাচ্ছে না, তখন ও আর দেখতে পাচ্ছে না। তাহলে আমাকে বলেছে তাহলে গাড়িটার গতিবেগ কত। তাহলে সিম্পল জিনিস, এই যে ডিস্টেন্সটা কাভার হচ্ছে, এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা কাভার হতে কতক্ষণ সময় লাগছে গো? কে বলবে দেখি? খুব ভালো প্রশ্ন, কঠিন নয় কিন্তু। কে বলবে? 6 মিনিট। 6 মিনিট সময় লাগছে, বা বলতে পারি 1/10 আওয়ার, হ্যাঁ কি না? তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সময় লাগছে 1/10 আওয়ার। বোঝা গেছে? এই যে 0.6 কিলোমিটারটা যেতে সময় লাগছে 0. এত আওয়ার, তাহলে এই আওয়ার, এই সময় জুড়ে এতটা ডিস্টেন্স ভিজিবল হয় এই লোকটার দ্বারা। তার মানে কি, এই যে ডিস্টেন্সটা কাভার করছে তো দুজন মিলে কাভার করছে না, এও এগোচ্ছে এও এগোচ্ছে। তাহলে এখানে যে এই সময়ের মধ্যে এই দূরত্বটা কাভার করছে, সেই দূরত্বটা কাভার করার জন্য দুজনেই গতিশীল আছে। আর দুজনে গতিশীল মানে এই স্পিডটা, এখানের যে স্পিডটা, সেটা কার স্পিড? রিলেটিভ স্পিড না? বোঝা গেল না বোঝা যায়নি স্নেহা? কারণ এটা দুজনেই গতিশীল, এও এগোচ্ছে এও এগোচ্ছে। যে সময়টুকু দেখা যাচ্ছে 1/10 ঘন্টায় এতটা দূরত্ব প্রোভাইড হচ্ছে, তাহলে সেটা কত যাচ্ছে? 0.6/1/10, তাহলে বলতে পারি 6 কিলোমিটার/আওয়ার। তাহলে এই 6 কিলোমিটার/আওয়ারটা কি রিলেটিভ স্পিড? এটা কি একে অপরের দিকে যাচ্ছে? তাহলে এর গতিবেগ বলেছে 2, তাহলে এর গতিবেগ নিশ্চয়ই কত হবে? 8, কারণ একই দিকে গেলে কি হবে? বিয়োগ হয় না রিলেটিভ স্পিড, তাই তো? তাহলে এখানে কার মাইনাস ম্যান, তাহলে অলরেডি ম্যান দেয়া আছে, এটা 6, তাহলে ম্যান দেয়া আছে 2, কার কত হবে? নিশ্চয়ই 8 হবে। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। বোঝা গেছে? করেছিল আগে কুমার এরকম অঙ্ক? ওকে। রেলওয়েতে কিন্তু মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দেয়, ডাব্লিউবিসিএস এ একবার দুবার এসেছিল, কিন্তু পড়ে যেতেই পারে। চল পরেরটা। আমি প্রিলিমস লেভেলেরও কোশ্চেন রেখেছি, মেন্স লেভেলেরও কোশ্চেন গুলো রেখেছি। তারপর দেখো, রেস এন্ড গেমস থেকে দেয়া হয়েছে, জয়া আর হিমা আর কম্পিটিং 200 মিটার রেস, একটা 200 মিটার রেসের জন্য তারা কম্পিট করছে। জয়া starts 40 meters ahead of the starting point, while Hima starts from the starting point. If Hima runs at a speed of 10 km/h and both reach finishing point at the same time, find the speed of Joya. কত হবে? অসাধারণ কোশ্চেন। এই দুজনে ছুটছে, তো এটা যদি ভালো করে একটু ডিসকাস করি, ধরো এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। জয়াকে 40 মিটার এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হিমাকে ছুটতে হচ্ছে এখান থেকেই, আর জয়াকে অলরেডি, জয়া শুরু করছে এখান থেকে, ওকে এই 40 মিটারটা অ্যাডভান্স দেওয়া হয়েছে, ওকে বলছে ঠিক আছে তুমি এখান থেকেই হাঁটো। কিন্তু দুজনে ফিনিশ করেছে, অর্থাৎ দুজনে একই সময়ে এই দূরত্বটা অতিক্রম করেছে। বোঝা গেছে? দুজনে কিন্তু ফিনিশিং করেছে একই সময়, অর্থাৎ যদি আমার সময় লাগে টি সময়, তাহলে টি সময় এ ওর গতিবেগে 200 গেছে, আর জয়া তার গতিবেগে 160 গেছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেল না যায়নি? যে যার গতিবেগ অনুযায়ী তো দৌড়াবে, তাই না? তাহলে যে যার গতিবেগ অনুযায়ী যদি দৌড়াই, এইভাবে তারা দৌড়াচ্ছে। তাহলে আমি দেখবো টাইম লেগেছে কত, হিমার টাইম লেগেছে কত। তাহলে হিমা 10 মিটার গতিতে যদি যায়, তাহলে 200 মিটার যেতেও সময় লেগেছে কত বলো? 20 সেকেন্ড। তাহলে ও 200 মিটার গেছে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড তো এও ছুটেছে, তাই না? তাহলে 20 সেকেন্ডে তো জয়াও চলে গেছে এখান থেকে এটা। তাহলে জয়ার গতিবেগ কত? জয়ার স্পিড কত হবে গো? একই সময় তো দুজনের, কারণ বলেছে এই যে তারা স্টার্ট ফ্রম দ্য সেম স্টার্টিং পয়েন্ট, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে সরি কি বলছে, ফিনিশিং পয়েন্ট এট দ্য সেম টাইম, তারা একই সময় রিচ করেছে। ওকে শুধু এই 40 মিটার অ্যাডভান্স দিয়েছে, মানে যে সময়ে ও 200 গেছে, এ গেছে 160, ব্যাস। তাহলে 160/20, তাহলে অ্যান্সার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে?
ক্লিয়ার? খুব ভালো অঙ্ক। চলো পরেরটা। ফাইন্ড দ্য ক্লক, ফাইন্ড দ্য রেশিও ভিভিআইপি, find the ratio of the velocities of the hour hand and the minute hand of a clock. একটা একটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে ভেলোসিটি এটা কত? খুব ভালো করে ভাবো। মনে করো এখন 3টে বাজছে, তো 3টে থেকে পুরো, যদি পুরো একবার পুরোটা ঘুরতে হয় ঘন্টার কাঁটাটাকে, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড, ঘন্টার কাঁটাটাকে একবার ঘুরতে গেলে কতটা পথ অতিক্রম করতে হবে গো, কে বলবে? ঘন্টার কাঁটাটাকে পুরো 360 ডিগ্রি গতিবেগের অনুপাত সবসময় কিভাবে করা যায়? গতিবেগের অনুপাত বার করতে গেলে তোমাকে দেখতে হবে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দূরত্ব যেতে কি সময় লাগে। আমরা কি করব, নির্দিষ্ট টাইম, আমরা ডিস্টেন্স একটা ফিক্স করব। সেই ডিস্টেন্সটা কত? আমি পুরো একবার ফুল রাউন্ড, পুরো রাউন্ড মানে হচ্ছে 360 ডিগ্রি ডিস্টেন্স, এটা ফিক্স করে দিচ্ছি। তাহলে এই ফিক্স টাইম যেতে, হ্যাঁ এই ফিক্স দূরত্বটা যেতে, জার্নিটা করতে টাইমের কিরকম সময় লাগে সেটা দেখবো। একবার মিনিটের দেখবো, একবার ঘন্টার দেখবো। না আওয়ার লিখেছি প্রথমে, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড। তাহলে বলো 360 ডিগ্রি যেতে কতক্ষণ সময় লাগবে গো, কে বলবে দেখি? কতক্ষণ সময় লাগবে? একদম, আওয়ার হ্যান্ডেল লাগবে দেখো পুরো 12 ঘন্টা। ঠিক আছে, 12 ঘন্টায়ও যাবে 360 ডিগ্রি পুরোটা একবার ক্রস করতে 12 ঘন্টা তার লাগবে, 12 ঘন্টা। ঠিক আছে, আর এর লাগবে কত? মিনিটের কাঁটাটা একবার ঘুরতে 1 মিনিট, 360 ডিগ্রি মানে কত? মানে 1 ঘন্টা। ব্যাস, তাহলে কত হচ্ছে? 12:1, যেহেতু বলেছে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড। ক্লিয়ার সবার? বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে কত? কি বলেছে? স্পিড। তাহলে স্পিড কত হবে? এটা হচ্ছে কি, এটা টাইম, কিন্তু স্পিড, স্পিড হয়ে যাবে কত? টাইমের উল্টো না? তাহলে স্পিড হয়ে যাচ্ছে 1:12, স্পিডের অনুপাত। ঠিক আছে, টাইমের অনুপাত যা হবে স্পিডের অনুপাত তার উল্টো হবে। সবাই এটা তাড়াতাড়ি করতে গিয়ে 12:1 করে দিয়ে চলে আসতে পারে, এটা 1:12 হবে। চলো পরেরটা। এ ট্রেন 270 মিটার লং রানিং এট স্পিড অফ 54 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দ্য টাইম টেকেন, ফাইন্ড দ্য টাইম টেকেন টু ক্রস এ টানেল হুইচ ইজ অলসো এত মিটার লং। কত মিটার লং? এত মিটার লং। তাহলে কি হবে? সবাই জানি আমরা যে যখন একটা ট্রেন একটা টানেলকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্যটা আর টানেলের দৈর্ঘ্যটা দুটোকেই নিতে হবে। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হচ্ছে? 540। তাহলে 540 মিটারটা অতিক্রম করছে কত গতিবেগে? 54 কিলোমিটার/ঘন্টা। এই প্রতি ঘন্টা রাখা যাবে না, 5/18 দিয়ে গুণ করে দিতে হবে মিটার/সেকেন্ডে করার জন্য। তাহলে 54 54 কেটে যাচ্ছে, এখানে 10। তাহলে কত যাচ্ছে? 180/5, দ্যাট ইজ ইকুয়াল টু 36 সেকেন্ড। সহজ ছিল, আশা করি সবাই করেছো। পরেরটা, এই একই রকম ভাবে যেগুলোই আমরা গান শটের অঙ্ক করালাম, একই রকম করে বাসের ইন্টারভ্যালের অঙ্ক দেয়া আছে। ঠিক আছে, বাসের ইন্টারভ্যালের অঙ্ক দেয়া আছে। কি বলেছে দেখো, এই ধরো এখানে বাস স্ট্যান্ড আছে, এটা বাস ডিপো, এই ডিপোর থেকে বাস বেরোচ্ছে। আমি যদি ঠাঁই এখানে দাঁড়িয়ে থাকি, একটার পর একটা বাসকে দেখতে পাবো আমি কতক্ষণ পরে? 10 মিনিট 10 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া দেখতে পাই। কিন্তু যদি আমি একটু এগিয়ে এইদিকে এগিয়ে আসি তখন, হ্যাঁ তখন দেখলাম এখান থেকে যেমনি আমি রওনা দিয়েছি, যেমনি এই বাসটা বেরিয়ে গেল, আমি ভাবছি 10 মিনিট পরে আসবে, কিন্তু যেমনি সামনের দিকে এগিয়ে আসছি তখন বাসটা আসছে 8 মিনিট পরে। তার কারণ আমি কিছুটা এগিয়ে এসেছি বাসটা কে পাওয়ার জন্য। তাহলে বাসটা এই থেকে এইটুকু চলে যেতে পারতো যদিও 2 মিনিট সময় পেত। অর্থাৎ বাসটা, হ্যাঁ টাইমের যদি কথা বলো, তাহলে বাসটা যে দূরত্ব, এই যে এই দূরত্বটা, বাসটা সময় লাগাতো 2 মিনিট, সেই দূরত্বটাই আমি হেঁটে হেঁটে গেছি 8 মিনিট লাগিয়েছি। ঠিক আছে, ম্যান লাগাচ্ছে কত? 8 মিনিট। তাহলে টাইমের অনুপাত হয়ে যাচ্ছে 1:4। তাহলে স্পিডের অনুপাত কত হয়ে যাচ্ছে গো? 4:1। তাহলে বাসের গতিবেগটা দেয়া আছে 20, তাহলে ম্যানের গতিবেগ কত হবে? 5 না?
বোঝা গেছে? এবারে সহজ করে বোঝা গেছে, আর কোনোদিন আটকাবে? অঙ্কিতা, বুঝেছো তো? ওকে, চলো পরেরটা। এ ট্রেন 360 মিটার্স লং ক্রসেস এ প্ল্যাটফর্ম 55 সেকেন্ডে। একটা লোক যে স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম তাকে অতিক্রম করছে 24 সেকেন্ডে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইন দ্য, এটা মিটার্সে বলেছে, কত হবে অ্যান্সার? তাহলে কিভাবে করব? যখন একটা লোক একটা একে অতিক্রম করবে, প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন যে দূরত্বটা যাবে, অর্থাৎ 55 সেকেন্ডে যে ডিস্টেন্সটা সে কাভার করছে, হ্যাঁ 55 সেকেন্ডে সে কাভার করছে কতটা ডিস্টেন্স? ট্রেনের দৈর্ঘ্যটা 360 মিটার প্লাস প্ল্যাটফর্মের লেন্থটা। আর 24 সেকেন্ডে যে যখন সে একটা ম্যানকে অতিক্রম করছে, সে তখন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, অর্থাৎ 360 মিটার কেবল। ব্যাস, তাই না? তাহলে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে ও অতিক্রম করতে পারে কত সেকেন্ডে? বলো, কত সেকেন্ড অতিক্রম করছে? কত সেকেন্ড অতিক্রম করছে গো? 31 সেকেন্ডে। 31 সেকেন্ডে ও প্ল্যাটফর্মের দূরত্বটা যায়, কিন্তু গতিবেগটা তো আগে দরকার। তাহলে গতিবেগটা কত বলো? স্পিড অফ দ্য ট্রেন, স্পিড কত তার? 24 সেকেন্ডে সে একটা ম্যানকে অতিক্রম করে, ম্যানকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে নিজের দৈর্ঘ্য কত? 360। 360 যেতে সময় লাগে 24 সেকেন্ড। এটা হচ্ছে তার স্পিড। তাহলে এই স্পিড অনুযায়ী সে 31 সেকেন্ডে কতটা লেন্থ যাবে গো প্ল্যাটফর্মেরটা? ব্যাস হয়ে গেল, খতম। 12 দিয়ে করলে এখানে 3, 2, এখানে হচ্ছে 15, তাহলে কত হচ্ছে? 465 নাকি? এটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। বোঝা গেছে না? যায়নি? কিছুই করিনি আমরা, আমরা শুধু একটা জিনিস বললাম যে ওই ট্রেনটা 24 সেকেন্ডে যদি 360 যায়, 31 সেকেন্ডে যাবে প্ল্যাটফর্মের যে লেন্থটা যাবে। তাহলে যেতে গেলে তো তার গতিবেগ একটা চাই, গতিবেগ অনুযায়ী যাবে, এটা হচ্ছে তার স্পিড হয়ে গেল। চলো পরেরটা, 25 ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন অফ দিস সেগমেন্ট। কি বলছে ভালো করে বুঝবো। বলছে টু পয়েন্টস এ এন্ড বি ইনসাইড এ টানেল আর 8 কিলোমিটার অ্যাপার্ট। Two trains start from A and B respectively and move towards each other at the speed of 5 কিলোমিটার per hour এবং 2.5 কিলোমিটার per hour. A bird flies continuously between two trains at 15 meter per second until it get crushed. যতক্ষণ এটা দুর্ঘটনা মানে হচ্ছে আর কি, মানে ক্র্যাশ হচ্ছে। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ফ্লোন বাই দ্য বার্ড। একটু ভালো করে কল্পনা করো তো জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে? তারপর আমি বোঝাচ্ছি জিনিসটা। ইনসাইড দেয়া থাকলে ইনসাইডটাই পরে বোঝাচ্ছি। তুমি একটা জিনিস ভাবো, এখানে একটা প্ল্যাটফর্মের এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তুমি এই হচ্ছে ট্রেনের মধ্যে কি হচ্ছে, ধরো একটাই রুট আছে, সেই রুটের মধ্যে দুটো ট্রেন চলে এসছে মুখোমুখি, ঠিক আছে, এই পাতের মধ্যে। এখন এখান থেকে একটা ট্রেন ছাড়ছে, এইদিকে যাচ্ছে, আর এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, এটা ছাড়ছে। মাঝে পড়ে গেছে একটা মানুষ বা একটা পাখি, যাই ধরো না, তাহলে এখানে একটা পাখি পড়ে গেছে। এই ট্রেন দুটো কিন্তু হ্যাঁ একে অপরের দিকে যাচ্ছে, তাহলে পাখিটা ভয় পেয়ে যাবে ট্রেন দেখে। তো যখন এই ট্রেনটাকে ও দেখেছে, ওই দিকে ছুটতে শুরু করেছে, আবার এখানে যেয়ে দেখছে ট্রেনটা যেমনি সামনে আসছে, ও আবার এইদিকে যাচ্ছে। আবার এইটা যখন কাছে, এ তো এগোচ্ছে, এই ট্রেনটা একটু এগোচ্ছে, আবার এইদিকে যাচ্ছে, আবার ওইদিকে যাচ্ছে, এইভাবে দূরত্বটাও খাটো হতে হতে যাচ্ছে। একটা সময় পরে কি হচ্ছে, ও একদম দুটো ট্রেনের মাঝে পড়ে একদম পাখিটা মারা যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? মানে আমার বক্তব্য, এই ট্রেনটা যতক্ষণ এই ট্রেনটার সাথে মিট করছে, ততক্ষণ ও এখানে ছটপট করেছে, দৌড়েছে, হে হইছে, একবার এদিকে যেতে পারে, একবার এইদিকে যেতে পারে, হ্যাঁ কিনা বলো? বোঝা যাচ্ছে? মানে যে সময় এই ট্রেনটাকে একে অপরকে মিট করতে বা
এই ধাক্কা লাগতে যত সময় লেগেছে তত সময় এই পাখিটা যতটা ডিস্টেন্স অতিক্রম করেছে তার গতিবেগ অনুযায়ী সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। নাকি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আমার বক্তব্য এই দুটো ট্রেন যারা 8 কিলোমিটার দূরে ছিল, এই 8 কিলোমিটার দূরত্ব এদেরকে কমিয়ে 0 করতে হয়েছে। মানে আমাদের বক্তব্য যে এই ট্রেন দুটো একে অপরের সাথে সাক্ষাৎ হতে যে সময় লাগছে ততক্ষণ পাখিটা বাঁচার জন্য এক প্রান্ত থেকে এক প্রান্ত, এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটেছে, ততক্ষণ অব্দি ও বাঁচার চেষ্টা করেছে। তাহলে ওই যে ততক্ষণ পর্যন্ত যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দা বার্ড। বোঝা যাচ্ছে? তাহলে আমি দেখবো যে হ্যাঁ মিটিং টাইম তাহলে মিটিং টাইম কত হয়ে যাবে? 8 কিলোমিটার অ্যাব্রড ছিল, তাহলে 8 কিলোমিটার মানে কত? 8,000 মিটার। 8,000 বাই এর গতিবেগ হচ্ছে 5 যদি হয় আর এর গতিবেগ যদি 2.5 হয়, তাহলে একে অপরের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? হ্যাঁ 7.5। তাহলে 7.5 কিলোমিটার গতিবেগে এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে কত? করে দাও কত হবে? 5 দিয়ে করে দিলে 5 ষোলং 80, 3টে শূন্য, 5 15, 5 দিয়ে যদি করি 5 দিয়ে যদি করি কত হবে? 5 32-এ 160, 3200 বাই 3। তাহলে মিটিং টাইম হচ্ছে এইটা। তাহলে এই সময় অবধি ও কি করেছে? দৌড়েছে 3200 বাই 3 এত সেকেন্ড। তাহলে 3200 বাই 3 সেকেন্ডে পাখিটার যে দূরত্ব, বার্ডের ডিস্টেন্স কত হবে? তাহলে এই এতক্ষণ অব্দি ও ছটপট 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 করে যেদিকে ও গেছে, কোন দিকে গেছে দরকার নেই, ও ওই সময়টাও রান করেছে, ও দূরত্ব অতিক্রম করেছে। বোঝা গেল কেমন অঙ্কটা প্রিয়াঙ্ক? ব্যাস 5 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 16000 এত মিটার। 16,000 মিটার মানে 16 কিলোমিটার। বোঝা গেছে না যায়নি স্নেহা? বাকিটা একটু বলো। অয়ন বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ওকে চলো আগে। কি বলেছে? এ কার এ বাস ট্রাভেলিং এট দ্য সেম ডিরেকশন, 7:30টার সময় দা কার ট্রাভেল করছে 72 কিলোমিটার পার আওয়ার, যেটা কিনা অলরেডি 4.2 কিলোমিটার বিহাইন্ড দ্য বাস at 8:15, 8টা 15 সময় the car is 15.8 kilometer ahead of this bus. Find the ratio of the speed of the car to speed of the bus. সহজ অঙ্ক। কি বলেছে? আমরা কিভাবে করব? কিছু না, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো যাচ্ছে, তাহলে একটা 7:30টার সময় আর একটা 8:30টার সময় ছাড়ছে। 8:30টার সময় ছাড়ছে একই ডিরেকশনে, একটা 7:30টার সময় ছাড়ছে আর একটা 8:30টার সময়। তাহলে যাকে 8:30টার সময় ছাড়ছে, মনে করছি 8:30টার সময় প্রথমটা অলরেডি এগিয়ে যাবে। 7:30টার সময় যে ছেড়েছে 72 কিলোমিটার, সে হ্যাঁ ইজ 4.2 বিহাইন্ড দ্য বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেনটা একটু আমি একবার একটু পড়ে নিই দাঁড়াও। দ্য কার অ্যান্ড দ্য বাস ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন, 7:30টার সময় হ্যাঁ 72 কিলোমিটার বিহাইন্ডে ছিল বাসটায়। ঠিক আছে, 7:30 যখন বাজছে, যখন 7:30 PM, তখন 4.2 ছিল, এটা বাস, এটা হচ্ছে কার, এখানে হচ্ছে বাস, তাই তো? এই কথাই তো বলেছে নাকি? বিহাইন্ডে আছে। আবার যখন 8:30 বাজছে, 8:30 যখন বাজছে তখন কি হয়েছে? 8টা 15-তে, 8টা 15-তে কি হয়েছে? 8টা 15-তে অ্যাহেড অফ দ্য বাস চলে গেছে দ্য কার। তাহলে 8টা 15-তে বাস হচ্ছে, কার হচ্ছে এখানে রয়ে যাচ্ছে, বাস হচ্ছে এখানে রয়ে যাচ্ছে, আর কার ধরো এখানে আছে, তাহলে কত এগিয়ে গেছে ও? 15.8 এগিয়ে গেছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে স্পিড অফ দ্য রেশিও বলেছে দুটোর, কার্ডের বলে দিয়েছে 72 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে তুমি একটা সিম্পল জিনিস বলো, এই যে সময়ের গ্যাপ, এই যে 45 মিনিট সময় পার হলো, এই 45 মিনিটে
এই 45 মিনিট যে সময়টা গেল, এই 45 মিনিটে যতটুকু এক্সট্রা যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 45 মিনিটে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে? কার এইটা যাচ্ছে, প্রথমে তো এখানে ছিল, কার প্রথমে ছিল কত, 7:30টার সময়। ছবিটা যদি একবার পরিষ্কার করে পুরোটাকে আঁকি, জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? দুটো এখানে হচ্ছে বাস প্রথমে ছিল এখানে, তাহলে কার ছিল এখানে কটার সময়, যখন 7:30। কার চলে গেছে এখানে যখন হচ্ছে 8:30, এখানে কার, সেম কার। তাহলে এখান থেকে এই দূরত্বটা 4.2, আর এখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে 15.8। তাহলে কারটা এখান থেকে এইটুকু চলে গেছে কত সময়ে বলো, কত সময় গেছে কারটা? 45 মিনিটে কারটা চলে গেছে। এবারে কার যখন যাচ্ছে, বাসও তো গতিশীল আছে, তাই না? তাহলে কতটা পথ অতিক্রম করেছে? এই 45 মিনিটে অতিক্রম করেছে তারা কত, 20 কিলোমিটার রাস্তা, হ্যাঁ কি না? এখানে গতিবেগটা কি, দুজনের রিলেটিভ স্পিড, তাই না? একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে? কারের যদি 72 হয়, আমি বাসের মনে করছি এক্স, তাহলে রিলেটিভ স্পিড কত যাচ্ছে, 72 মাইনাস এক্স গতিতে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে নাকি বোঝা যায়নি? ব্যাস, তাহলে কত যাবে অ্যান্সার? তাহলে 72 মাইনাস এক্স এই গতিবেগে 45 মিনিট মানে 45/60 ঘন্টায় যেটা যাচ্ছে সেটা হচ্ছে 20 কিলোমিটার। তাহলে কত হয়ে যাচ্ছে আমরা বার করে দিই। আমরা এস এর গতিবেগটা বার করো, 15 দিয়ে করলে 3, এখানে হচ্ছে 4, তাহলে এখানে 72 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 7 21, 216 মাইনাস 3x ইকুয়াল টু 80। তাহলে 3x এর ভ্যালু যাচ্ছে 136 নাকি? তাহলে x এর ভ্যালু হচ্ছে 136/3। এটা হচ্ছে কার গতিবেগ গো? এটা হচ্ছে বাসের গতিবেগ। তাহলে আমাদের চেয়েছে কারের সাথে বাসের যে রেশিও, কারের সাথে বাসের যে রেশিও, কার কত হচ্ছে 72, বাসের হচ্ছে 136/3। ওকে, কাটাকাটি করে দিই আমরা, 3 দিয়ে যদি করে দিই তাহলে 216 আর 136 কত দিয়ে যাবে গো? কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে? 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে। 8 দুগুণে 16, 7 8 56, 27 মানে 17 হবে এটা। অপশন এ ভালো না অঙ্কটা? এটা ভালো অঙ্ক কিন্তু। অমৃতা, কোশ্চেনটা কিরকম? চলো পরে আর দুটো আছে, আর 4টে আছে। টু ট্রেনস 100 মিটার এবং 80 মিটার আর রানিং অন দ্য প্যারালাল ট্র্যাক ইন দ্য সেম ডিরেকশন। দ্য ফাস্টার ট্রেন passes the slower train in 18 seconds. In opposite direction, they cross each other in 9 seconds. Find the speed of the faster train in kilometer per hour. কিচ্ছু না, যখন একটা ট্রেন একে অপরকে ক্রস করছে, একবার একই দিকে ক্রস করছে আর একবার বিপরীত দিকে ক্রস করছে, যখন একই দিকে ক্রস করবে তখন রিলেটিভ স্পিড কি হবে গো? s1 মাইনাস s2। ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স তো একই লেন্থ বলেছে না, 180 আর 100, 100 আর 80। তাহলে ডিস্টেন্স হচ্ছে সবসময় কি হবে? ডিস্টেন্স তো সবসময় যোগ হয়, তাই না? ডিস্টেন্স 180, টাইম কত বলেছে, কত সেকেন্ডে যাচ্ছে? 18 সেকেন্ডে। ওকে, আচ্ছা, যখন একে অপরের বিপরীত দিকে যাবে তখন কত হবে রিলেটিভ স্পিড? বিপরীত দিকে গেলে কি হবে? যোগ হয়ে যাবে রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত হয়ে যাবে? ডিস্টেন্স একই, 180 থাকবে, টোটাল ডিস্টেন্সই তো কভার করবে, আর সেখানে টাইম লাগছে কত, 9 সেকেন্ড। তাহলে আমাদের কি চেয়েছে? s1 s2 এই দুটোকে বার করতে হবে, তাই না? তাহলে কিচ্ছু না, আমরা কেমন করে করব? ডিস্টেন্স প্রত্যেকের একই, দুজনের ডিস্টেন্সটা প্রত্যেকের একই। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুজনের, এখানে স্পিডটা কত, এখানে স্পিড কত গো? স্পিডটা বার করে নিই না, এখানে তো রিলেটিভ স্পিডটা দেখতে পাচ্ছি, রিলেটিভ স্পিড কত, 180/18, তাহলে 10। তার মানে s1 মাইনাস s2 এর ভ্যালু হচ্ছে কত, 10, হ্যাঁ কি না? 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডই বার করি। আর এখানে কত, এখানে রিলেটিভ স্পিডটা 180 সেকেন্ড, 180 মিটার যাচ্ছে 9 সেকেন্ডে,
তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে S1 মাইনাস S2 হয়ে যাচ্ছে 20। ব্যাস, তাহলে কি হবে, দুটোই যোগ করে দাও, তাহলেই ফার্স্টারটা পেয়ে যাবো। S1 এর ভ্যালু হয়ে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমাদের কি চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে 15 গুণিত 18/5, কারণ 54 হয়ে যাচ্ছে, 54 কিলোমিটার পার আওয়ার। খতম। ওকে, বোঝা গেছে নাকি যাই নাই? চলো পরেরটা। এ পার্সন 40% অফ দ্য ডিস্টেন্স কভার করছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর বাকি কভার করছে কত, 40 গতিবেগে। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড কিভাবে করব, এগুলো ওয়েটেড অ্যাভারেজের অঙ্ক। তাহলে ডিস্টেন্সটা তুমি ধরে নিতে পারো, ডিস্টেন্স ধরে নিয়ে করতে পারো, কিংবা তুমি ধরে নিতে পারো ডিস্টেন্সটা এমন একটা, কিভাবে ডিস্টেন্সটা করবো, 40%, মানে এদিকে যদি 40 ডিস্টেন্স যায়, এদিকে যাবে হচ্ছে 60। ওকে, এটা হচ্ছে ডিস্টেন্স একটা, এটা হচ্ছে ডিস্টেন্স। এটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। টোটাল যদি ডিস্টেন্সটা আমরা 100 ধরি, আর এখানে হচ্ছে 40 পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এইভাবে করতে পারি আমরা। এবারে আমার বক্তব্য হচ্ছে এমন একটা জিনিস রাখবো যেটা 60 দিয়ে ভাগ যায়, এবার 40 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 40 দিয়ে ভাগ যায় না, এটা 60 দিয়ে ভাগ যায় না। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যদি এমন কিছু গুণ করে দিই যেটা 60 আর 40-এর এলসিএম, বলো 60 আর 40-এর 10টা বাদ দিচ্ছে, 12। 12 যদি আমরা কোনো মতে রেখে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে 12 দিয়ে গুণ করলে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 40, 60 100 ছিল, আরো 12 দিয়ে গুণ করেছি, মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 1200। টোটাল টাইম হচ্ছে কত, তাহলে এই ডিস্টেন্সটা যেতে, এটা হচ্ছে ডিস্টেন্স কিন্তু, আর এটা হচ্ছে স্পিড। ডিস্টেন্সটা আমি ধরে নিয়েছি, এটাকে 12 দিয়ে করলে 60 যদি করি, 0 0 কেটে যাচ্ছে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 ঘন্টা এদিকটাই সময়। আর এটা 60 গুণিত 12 বাই, এটা আমি কি করছি, টাইম বার করছি, এভারেজ স্পিড তো অঙ্ক, তাহলে এখানে হচ্ছে 18 ঘন্টা সময়। তাহলে টোটাল টাইম হচ্ছে 18 ঘন্টা, 18 8 26 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, 1200। ব্যাস, তাহলে অ্যাভারেজ স্পিড হয়ে যাচ্ছে কত, 1200/26, অর্থাৎ 600/13। খতম। আমি ডিস্টেন্সটাকে 40% আর 60% বলেছে, মনে করছি টোটাল যদি 100 ডিস্টেন্স হয়, টোটাল যদি 100 ডিস্টেন্স হয়, এদিকটা এই পার্টটায় গেছে 40, এই পার্টটায় গেছে 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি 40কে যখন ভাগ করব, আমাকে টাইম বার করতে হবে, অ্যাভারেজ স্পিড করার জন্য কি করতে হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বার করতে হয় না। তাহলে এখানে 60 আর এখানে 40, এই দুটো তো ভাগ করতে হবে, তাই না? তাহলে এই যে ভাগটা আমরা করব, সেই ভাগটা করতে হবে তো, তাহলে ভাগ দিতে যাচ্ছে না, রয়ে যাচ্ছে। তাহলে এমন একটা, এখানে 6 দিয়ে রয়ে যাচ্ছে, এখানে 4 দিয়ে রয়ে যাচ্ছে, তো এমন একটা কিছু রাখবো যেটা 6 এবং 4কে ভাগ করে, কোনটা, 12। তাহলে দুটো কি 12 দিয়ে গুণ করে দিয়েছি, টোটাল ডিস্টেন্সটা তখন 100 গুণিত 12 হয়ে 1200 হয়ে গেছে। বোঝা গেছে? টোটাল ডিস্টেন্সটা দিয়ে আমি টোটাল টাইমটা বার করে নিয়েছি, এই আর কি, আর কিছুই না। ঠিক আছে, চলো পরেরটা। এ বোট এত যাচ্ছে এত যাচ্ছে, স্পিড অফ দ্য বোট, এটা কিছুই নেই, এটা হোম টাস্ক, একই অঙ্ক অনেকবার করিয়েছি, করিয়ে আর লাভ নেই। তারপর একটা কি বলেছে, এ ট্র্যাক কাভার্স ডিস্টেন্স 384 কিলোমিটার at a at a certain speed. If the speed is decreased by 16 kilometer per hour, it takes 2 hours more to cover the same distance. Find 75% of the original speed of the truck. কি হবে অ্যান্সার? কিভাবে করব? কিচ্ছু না, একটু আগেই পড়লাম না আমরা, যে যদি স্পিডটা 16 কিলোমিটার প্রতি ঘন্টা কমায় তাহলে 2 ঘন্টা বেশি লাগবে। তাহলে আমরা অরিজিনাল স্পিডটা জানি না, আমরা একটু আগেই শিখেছি, যদি আমাদের টাইমের ডিফারেন্স দেয়া থাকে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা পড়েছি কি, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু টাইমের ডিফারেন্স, মানে ডেল্টা টি। এটা হচ্ছে টাইম ডিফারেন্স, একটু আগেই আমরা পড়েছি, টাইম ডিফারেন্স ইন আওয়ার্স। ব্যাস,
তাহলে স্পিড মনে করো অরিজিনাল ছিল এস, এস স্পিড ছিল, যদি 16 কমায় এখন স্পিড হবে এস মাইনাস 16, দুজনের গ্যাপ নিশ্চয়ই 16, তাহলে টাইমের ডিফারেন্স 2 ঘন্টা বেশি, তাহলে এখানে 2, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 384। তাহলে এখান থেকে যদি কাটি এখানে হচ্ছে 8, একটা হিউজ বড় একটা ইকুয়েশন তৈরি হবে, কিন্তু সেই ইকুয়েশনটা আমরা করব না। এখানে আমরা কি করব, কত ভ্যালু পুট করলে এটা হতে পারে সেটা আমরা দেখব, কিন্তু এখানে তো ভ্যালু পুট করাটা খুব চাপের, কারণ এখানে উত্তরটাতে অরিজিনাল স্পিডটা দেয়া নেই, আছে 75% এর ভ্যালু, তাই না? 75% এর ভ্যালু কত বলতো, 3/4, তাই না? তাহলে 4 ভাগের 3 ভাগের ভ্যালু দেয়া আছে, তাহলে বলো 3 ভাগের ভ্যালু যদি 45 হয় 4 ভাগের ভ্যালু কত হবে, 60 না? মনে মনে ভাবো, 3 ভাগের ভ্যালু যদি 54 হয় 4 ভাগের ভ্যালু কত হবে, 72 না? এটা হচ্ছে 3 ইউনিটকে রিপ্রেজেন্ট করে, তাহলে 4 ইউনিটকে রিপ্রেজেন্ট করবে 60। বুঝতে পারছো? মানে আমার বক্তব্য 75% এর ভ্যালু যদি এটা হয়, 100% এর ভ্যালু কত হবে? 3 ইউনিট মানে যদি 48 হয়, 4 ইউনিট মানে কত হবে গো? 3 ইউনিট মানে যদি 48 হয়, 4 ইউনিট মানে 400 লং 64, 3 মানে যদি 42 হয় তাহলে কত হবে, 4 14 56। তাহলে এদের মধ্যে যে কোনো একটাকে বসিয়ে দেখো, আমি যদি অপশন এ 60 বসাই, 60 যদি বসাই, 7 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, 46, 44 হবে না, তাহলে অপশন এ হবে না। কেন হবে না? কারণ অপশন এটা তুমি বসিয়ে দেখো, হচ্ছেই না। 72 বসিয়ে দেখো, বি 72 বসিয়ে দেখো, 72 দিয়ে চেক করো, 72 কে 8 দিয়ে ভাগ করে, 72 গুণিত 72 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 56 বাই 8, দেখো 8 9 6 নং 54 হতে পারে, কিন্তু 550 থেকে বেশি হয়ে যাচ্ছে, ম্যাক্স হয়ে যাচ্ছে 450 থেকে, হবে না, দরকার নেই। সি 48 পুট করে দেখো, 48 নয় 64 পুট করে দেখো, 64 64 পুট করে দেখো, 64 যদি পুট করি, 64 গুণিত 64 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 48 বাই 8, 8 8 64, 8 8 64, 4 হাতে হলে 6, 4 8 32, 6 64, 600, আর 4 8 32, 6 38, 384 মিললো। তাহলে 64 অরিজিনাল 64 দিয়ে মিলে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 48, আর না হলে কিন্তু সারাদিন লাগতো। বুঝতে পেরেছো অমৃতা? তুমি কি করতে, এটা এখানে তুমি যদি এই পজিশনে যদি পড়তে, তুমি কি করতে? ফ্যাক্টরাইজেশন করলে জীবন শেষ হয়ে যেত কিন্তু। এখানে ফ্যাক্টরাইজেশন এস ইন্টু এস আসছে, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হচ্ছে, ঠিক আছে? সেখানে করাটা খুব চাপের। বুঝতে পেরেছো না পারোনি? চলো, এতটাই রইলো আজকে আমাদের সেশন। ঠিকঠাক এইভাবে ক্লাস করালে চলবে, নাকি আরো ফাস্ট পড়াবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে মক আছে, কালকে 12টার, দিন 12টার পর থেকে যে কোনো সময়